একটা সুন্দরী পরীকে জোর করে ইরফান সাজ্জাদ তার আস্তানায় তুলে নিয়ে যায়। প্রত্যেক রাত্রে তার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। সুন্দরী পরীটিকে বন্দি করে রেখে প্রত্যেক দিন ইচ্ছামতো তার সাথে মজা করেন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সুবিধার্থে জিনের দুনিয়ার সকল পর্ব একসাথে করে আপলোড করা হলো। আপনাদের কাছে অনুরোধ, কেউ ভিডিওটি ডাউনলোড করে শুনবেন না। সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা ঘটনা, পুরোটা শুনুন, শেষ পর্যন্ত শুনুন, আপনি অনেক মজা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। কবিরাজ শাহজাহান বাংলাদেশের একটা সুনামধন্য স্থানে বসবাস করতেন। তিনি মানুষকে অনেক উপকার করতেন। জিন জাতীয় সকল সমস্যাই তিনি সমাধান করতে পারতেন। তার আধ্যাত্মিক শক্তি এত বেশি যে সব সময় তিনি এই সকল চিন্তাই করতেন। বাস্তবিক অর্থে তিনি এই পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে এই সকলের বিষয়ের চাইতে আধ্যাত্মিক জগতে জিন জাতি কি করছে না করছে এই বিষয়গুলো তিনি খুব সহজে বলে দিতে পারতেন। কেননা তিনি সবসময় তার ধ্যান ধারণা সকল কিছু এই জিন জাতি এবং অদৃশ্য শক্তির প্রতি রিসার্চ করতেন। তার কাছে পালিত ছিল 4টা জিন। এই 4টা জিনের মাধ্যমেই তিনি সকল কিছু করে থাকেন। তার পালিত 4টা জিন তাকে সর্বদাই সবসময় সহযোগিতা করে। যে কোনো সমস্যায় এই পালিত জিন দ্বারাই তিনি সমাধান করে থাকেন। এছাড়াও নিজের তো ইলম আছেই। কাজেই সেই সময় তার আশেপাশের 10 গ্রাম থেকে শুরু করে যতগুলো অঞ্চল ছিল সবাই তাকে এক নামেই চিনত, কবিরাজ শাহজাহান অথবা হাকিম শাহজাহান, যার কাছে যে কোনো রোগী গেলেই ভালো হয়ে যায়। সেটা অবশ্যই জিন জাতীয় সমস্যা হতে হবে। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি এই সকল ট্রিটমেন্ট যাবতীয় কোনো খরচই নিতেন না, একটা টাকাও রোগীদের থেকে নিতেন না। কোনো জিনদের দ্বারা আক্রান্ত ব্যক্তি যদি তার কাছে আসতো এবং তিনি যদি বুঝতে পারতেন এটা জিনদের কাজ, তাহলে সেই রোগীকে তিনি তাৎক্ষণিক ট্রিটমেন্ট করতেন এবং 2-4 দিন যাই সময় লাগুক তাকে ভালো করে দিতেন। বিনিময়ে তিনি একটা টাকাও পকেটে নিতেন না। মূলত তার যে বাকি 4টা জিন ছিল পালিত, এই 4টা জিন তার একসময় ভক্ত হয়ে যায়। কিন্তু একটা সময় এই 4টা জিন তারা কিন্তু বন্দী ছিল। কিন্তু এখন যখন কবিরাজ বলে যে তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম, আমাকে মাফ করে দাও, তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও, কিন্তু সেই 4টা জিন তাকে ছেড়ে যায় নাই। কেননা সেই 4টা জিন কবিরাজ শাহজাহানের প্রতি একটা আকৃষ্ট তৈরি হয় যে এত ভালো মানুষকে ছেড়ে আমরা কিভাবে যাব। কবিরাজ শাহজাহান একদিন বিকালবেলা তার বাড়ির উঠানে ছায়ার নিচে বসেছিলেন এবং তিনি লক্ষ্য করেন তার পালিত 4টা জিনের মাঝে একটা জিন তার দিকে শো শো করে একদম জোনাকির আলোর মতো এগিয়ে আসছে। তিনি তো বুঝতে পারেন যে আমার পালিত জিন আসতেছে। তিনি ভাবলেন যে বিকেলবেলা আমার পালিত জিন তো সাধারণত আসে না, আমি যদি না ডাকি, আর তাদের কোনো প্রয়োজন হলে অবশ্যই রাত্রেবেলা আমার কাছে আসে, তাহলে কেন আসতেছে। তো একটা সময় সেই জিনটি তার সামনে আসে, আসার পর বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, দিনের বেলায় তো আপনার কাছে আসা নিষেধ, কিন্তু আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। তখন কবিরাজ বলে, কি সমস্যা? তখন সেই পালিত জিনটি বলে যে হুজুর, সমস্যা আমার না, আমার এক স্বদেশী ভাইয়ের সাথে, সে আমার কাছে এসেছে তার একটা সমস্যা নিয়ে। তখন কবিরাজ বলে, স্বদেশী ভাই মানে কার সমস্যার কথা বলতেছো? তখন সেই পালিত জিনটি বলে, হুজুর, সমস্যা হলো আমার পূর্ব পরিচিত একটা জিন ভাইয়ের সাথে, সে খুবই কষ্টে আছে তার নগরীতে। চলতি পথে পূর্বে তার সাথে আমার পরিচিত হয়। তখন সে আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কোথায় থাকো। তখন আমি বলেছিলাম আমি একটা ভালো কবিরাজের সাথে থাকি যে কিনা মানুষের উপকার করে। হুজুর, আমি তখন আপনার সমস্ত কথাগুলো তার সাথে শেয়ার করি, আপনি কিভাবে মানুষের উপকার করেন এবং অন্যান্য জাতিদেরও যে উপকার করেন সেই কথাগুলো তাকে বলেছিলাম। দীর্ঘ বছর পর আজ সে আমার কাছে ফিরে এসেছে। অনেক খোঁজাখুঁজির পর আমাকে খুঁজে বের করছে, আমি এখানে আসি শুধুমাত্র তার একটা মহা বিপদের কারণে। আপনি যদি তাকে একটু সাহায্য করতেন তাহলে আমার মান সম্মান রক্ষা হয়। তখন কবিরাজ বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো সাধারণত মানুষেরই বেশি উপকার করে থাকি, আর এই সকল সমস্যা তো মানুষেরই হয়, জিনদেরও তো সমস্যা হয় জানতাম, কিন্তু কি ধরনের যে সমস্যা এটা তো আমাকে শুনতে হবে। তখন তার পালিত জিন বলে, হুজুর, তাহলে কি আমি তাকে ডাক দিব? হুজুর বলে, না না, তুমি এখন ডাকিও না। আমি যেহেতু অনেক দুষ্ট জিনদের বিপক্ষে লড়াই করেছি মানুষকে ভালো করার জন্য, মানুষের রোগকে মুক্তি করার জন্য, তো এই সকল দুষ্ট জিনগুলোর একটা চালাকি হতে পারে। কাজেই আমি আগে বিষয়টা দেখি। তুমি তাকে রাত 8টার পর নিয়ে আসবা আমার রুমে, আর আমি ততক্ষণে আমার পরিবেশটা ঠিক রাখি যাতে করে সে যদি কোনো ক্ষতিও করতে চায় আমার, সে যাতে ক্ষতি করতে না পারে। তারপর সেই পালিত জিনটি চলে যায়।
বন্ধুরা, কবিরাজ শাহজাহান রাত 8টার আগেই তার যাবতীয় যে সকল প্রয়োজনীয় কাজগুলো ছিল সেগুলো করে ফেলে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ কিছু করে ফেলে। এবং তার যে একটা রুম ছিল, কবিরাজি রুম, যেখানে তিনি রিসার্চ করতেন, সেই রুমে সে তার আসনে বসার পর তার বাড়ি থেকে শুরু করে এবং তার রুমটা একদম বন্দি করে ফেলে, যাতে কোনো অদৃশ্য দুষ্ট শক্তি তার রুমের মধ্যে প্রবেশ করতে না পারে, আর যদি রুমের মধ্যে প্রবেশও করে তাকে যেন আক্রমণ করতে না পারে। তারপরেই তিনি তার পালিত জিনকে বলে, ঠিক আছে, তুমি তোমার স্বদেশী ভাইকে আমার সাথে নিয়ে আসো। তো একটা পর্যায়ে সেই পালিত জিনটি, তিনি তার স্বদেশী ভাই সেই অসহায় জিনটিকে নিয়ে কবিরাজের রুমে প্রবেশ করে এবং মানুষ আকৃতিতে অবস্থান করে। তো কবিরাজ সেই জিনটির অবস্থা দেখে প্রথমেই বুঝতে পারে এ খুবই মহা বিপদে আছে। তখন শাহজাহান কবিরাজ বলে, কি হয়েছে তোমার, আমাকে সমস্ত ঘটনা খুলে বলো। সেই অসহায় জিনটি বলে যে, হুজুর, আমি মহা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি তো আপনাকে চিনতাম না। আমার এই স্বদেশী ভাইয়ের সাথে পূর্ব যদি পরিচিত না থাকতো তাহলে আমি আপনার কাছে কখনোই আসতে পারতাম না। হুজুর, আমার রাজ্যে আমি খুবই অসহায়। আমাদের রাজ্যের যিনি মহারাজ ছিলেন তিনি গত 2 বছর আগেই মারা গিয়েছেন। আর বর্তমানে আমাদের রাজ্যে মানে কুকাপ নগরীতে যিনি রাজা, তিনি সেই রাজারই ছেলে। সে অত্যন্ত দুষ্টু প্রকৃতির একটা জিন। সে আমাদের রাজ্যকে একদম অশান্ত করে রেখেছে। সেই জিনটি বর্তমানে চাঁদাবাজিতে আসক্ত। আমাদের রাজ্যের প্রত্যেকের কাছ থেকেই তিনি অবৈধভাবে চাঁদা উত্তোলন করেন। ঠিক তেমনিভাবে আমার কাছে তিনি অনেক বেশি পরিমাণ চাঁদা দাবি করে, কিন্তু আমি তো অসহায়, এত পরিমাণ অর্থ আমার কাছে নেই। কাজেই আমি তাকে এই পর্যাপ্ত পরিমাণ তাকে অর্থ দিতে পারি না। আর এতেই তিনি রেগে যান। একদিন আমাদের বাড়িতে তার সৈন্য দলবল নিয়ে চলে আসে। আসার পর আবারও তার কাঙ্ক্ষিত অর্থ আমার কাছে দাবি করে, কিন্তু আমি তাকে অনেক ভালোভাবে রিকোয়েস্ট করে বলি যে আমার কাছে এত পরিমাণ অর্থ নেই, আমাকে মাফ করে দাও। কিন্তু সে কিছুতেই আমার কথা শুনতেছিল না, আমাকে অনেক বকাঝকা করতেছিল এবং আমাকে নির্যাতন করার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিচ্ছিল। সেই দুষ্টু জিনগুলো আমার সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করতে শুরু করে, একটা পর্যায়ে আমার কন্যা রুম থেকে বের হয়ে চলে আসে। আসার পর সেই দুষ্টু জিনকে বলে যে আমার বাবা তো কোনো অন্যায় করে নাই, তাহলে আমার বাবার সাথে কেন আপনারা এমন করছেন। সেই দুষ্টু জিনটি তখন আমার মেয়ের দিকে তাকায় এবং তাকানোর পরেই তার এক ধরনের লালসা ভিতরে জন্ম নেয়। তারপরেই সে আমাকে বলে, ঠিক আছে, তোর কোনো চাঁদা দিতে হবে না। এই কথা যখন বলে আমি কিছুটা খুশি হয়ে যাই, কিন্তু তার মনের মধ্যে ছিল অন্য কথা। তখন সে আমাকে বলে যে তোর চাঁদা আজ থেকে মওকুফ করে দিলাম, তোর আর কখনোই চাঁদা দিতে হবে না। বিনিময়ে তোর মেয়েকে আমি তুলে নিয়ে গেলাম। আজ থেকে ভুলে যা, এটা তোর মেয়ে, এ আমার কাছে থাকবে, এ আমার সেবা করবে, আমাকে সন্তুষ্ট করবে। এই বলে সেই দুষ্ট জিনগুলো জোর করে আমার একমাত্র কন্যাকে, অসহায় কন্যাকে তুলে নিয়ে যায়। আমি পিতা হিসেবে কিছুই করতে পারি না, কেননা আমি যদি আরও বাধা দিতে চাইতাম তাহলে তারা আমাকেও বন্দি করে তাদের জেলখানায় ভরে দিত। হুজুর, মাহারা আমার কন্যা জানে না কেমন আছে, তবে আমি খোঁজ নিয়ে জেনেছি আমার একমাত্র সুন্দরী কন্যার উপর তারা নাকি প্রত্যেক রাত্রে অনেক বেশি পরিমাণ নির্যাতন করে। হুজুর, আমি বাবা হয়ে এই কথাটা কিভাবে মেনে নিতে পারি? আমি আমার আশেপাশের যে সকল বয়োজ্যেষ্ঠ জিনগুলো ছিল, যারা কিনা এলাকার মুরব্বি টাইপের, তাদের সাথে আমি কথা বলি, তারা কেউই আমার সাথে যেতে রাজি হয় না। কেননা এই যে দুষ্ট জিনগুলো তারা অসংখ্য শক্তির অধিকারী, যার কারণে কোনো জিন সদস্যই তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। কাজেই আমি কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পৃথিবীতে যাব এবং কোনো মানব জাতির কাছে সাহায্য চাবো। আর আমার স্বজাতি ভাই যিনি আপনার কাছে থাকে, এর সাথে আমার পূর্ব পরিচিত ছিল। আমার তখন মনে পড়ে যায়, আমি যদি কোনোভাবে আমার এই স্বজাতি ভাইকে খুঁজে বের করতে পারি তাহলে আমি আপনার কাছে পৌঁছাতে পারবো। অনেক কষ্ট করে আমি আজ এই পর্যন্ত এসেছি। হুজুর, দয়া করে আমাকে খালি হাতে ফেরাবেন না, দয়া করে আমার কন্যার জন্য কিছু করেন। আমি বাবা হিসেবে এই জিনিসটা মেনে নিতে পারছি না, আপনাকে আমি অনুরোধ করি। বন্ধুরা, হোক না সে জিন জাতি, কিন্তু বাবা হিসাবে সে যে আকুতি মিনিত করে কবিরাজ শাহজাহানকে এই কথাগুলো বললেন, কবিরাজ শাহজাহান নিজেকে আসলে ঠিক রাখতে পারেন নাই। তিনি সঙ্গে সঙ্গে তাকে উত্তর দেন, আমি আপনার জন্য সর্বদা চেষ্টা করব। আমি চেষ্টা করব আপনার কন্যাকে উদ্ধার করার জন্য।
তবে এর জন্য আমার কিছু প্রয়োজনীয় জিনিসপাতি দরকার এবং আমার জানা দরকার সে আসলে কতটা শক্তিশালী। এই সকল কিছু জানার পরেই আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। আপনি এসেছেন আমার বাড়িতে, আপনি আমার মেহমান। আপনার স্বজাতি আরও 4 ভাই আমার কাছে থাকে, আপনি তাদের সাথেই এতদিন থাকেন যতদিন না আমি আপনার কন্যাকে উদ্ধার করতে না পারি। তারপর কবিরাজ শাহজাহানের পালিত যে সকল জিনগুলো ছিল তাকে ধরাধরি করে তাদের কাছে নিয়ে চলে যায় এবং কবিরাজ তখন চিন্তা করতে থাকে যে কি করা যায়। কিছুক্ষণ পর সেই পালিত 4টা জিনকে কবিরাজ শাহজাহান ডাক দেওয়ার পর বলে যে আমি এখন কি করব, তোমরা আমাকে পরামর্শ দাও। সেই 4টা জিনের মাঝে যিনি সবচেয়ে শক্তিশালী জিন তিনি বলে যে হুজুর, এই জিনটার বিষয়ে আমি কিছুটা জানি। এ হলো খুবই দুষ্ট জিন, যে কিনা কাউকেই তোয়াক্কা করে না, যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। এই জিনকে হ্যান্ডেল করা খুবই কঠিন কাজ হবে আমাদের জন্য। তখন কবিরাজ শাহজাহান বলে, আমি এত কিছু বুঝি না, যে কোনো মূল্যে যে কোনো বিনিময়ে আমি এই অসহায় জিনটিকে সাহায্য করতে চাই। একটা জিন সে তার রাজ্য থেকে আমার কাছে চলে এসেছে শুধুমাত্র একটু সাহায্য পাওয়ার জন্য। আমি যদি তাকে সাহায্য না করতে পারি তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার আমি দেখি না। আমি এত মানুষের উপকার করেছি, আর আমি যদি এই জিনকে সাহায্য না করতে পারি তাহলে এতদিনের অর্জন আমার সমস্তই বৃথা যাবে। এতদিন আমি যুদ্ধ করে এসেছি সে সকল দুষ্ট জিনের বিপক্ষে শুধুমাত্র আমাদের মানব সমাজের জন্য, মানব জাতির ভালোর জন্য। আজকে আমি লড়াই করতে চাই সে সকল দুষ্ট জিনের বিপক্ষে যারা কিনা তাদেরই স্বজাতি ভাইকে অত্যাচার করে, আর আমি এই যুদ্ধে সামিল হতে চাই। তোমরা প্রস্তুত নাও। তখন তার পালিত 4টা জিন সঙ্গে সঙ্গে বলে ওঠে, হুজুর আমরা প্রস্তুত, আপনার যে কোনো সমস্যায় আমরা হাজির, যে কোনো প্রয়োজনে আমরা হাজির, বলুন আমাদের কি করতে হবে, প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেব আপনার জন্য। তখন কবিরাজ শাহজাহান বলে, এই জিনটা খুবই শক্তিশালী জিন, কাজেই আমাদের ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। প্রথমত আমাদের আগে জানতে হবে সেই সুন্দরী পরীটি এখন কেমন আছে, সে কি আদৌ বেঁচে আছে, সে কেমন আছে, কোথায় আছে এবং তার সাথে কি ধরনের অত্যাচারগুলো করা হচ্ছে। আর 2 নম্বর বিষয়টা হলো সেই দুষ্ট জিনটির পরিহিত কোনো কাপড় অথবা ব্যবহারকৃত কোনো জিনিস আমার দরকার, যেটার মাধ্যমে সে জিনটির উপর আমি ব্ল্যাক ম্যাজিক করব। একটা সময় সে দুর্বল হয়ে যাবে, তখন আমি তাকে হাজির করব, তারপর তাকে আমি আমার কবজায় নেব এবং সবশেষে তাকে বোতলবন্দি করে আমি এই মাটির নিচে পিষে ফেলবো তাকে। তখন 4টা জিন বলে, হুজুর আপনার পরিকল্পনা একদম সঠিক, এভাবেই সেই দুষ্ট জিনকে কাবু করতে হবে, না হলে সরাসরি তার সাথে লড়াই করা আমাদের পক্ষে কারোরই সম্ভব না। তখন কবিরাজ শাহজাহান বলে, তোমাদের মধ্যে আমাকে কে সাহায্য করবা? একজনকে যেতে হবে সেই কোকাপ নগরীতে। আমি একটা চাল চালবো, তাকে একটা চিঠি দেব যেখানে লেখা থাকবে সে যেন অন্যায় অত্যাচারভাবে অসহায় পরিটিকে আর নির্যাতন না করে এবং ভালোই তাকে যেন মুক্তি দিয়ে দেয়। আর 2 নম্বর যে কাজটা করতে হবে, এই চিঠির ওসিলাতে তোমাদের একজনকে তার রাজ্যে প্রবেশ করতে হবে, তার কাছে যেতে হবে এবং তার ব্যবহারকৃত কোনো জিনিস অথবা কাপড় আমার কাছে নিয়ে আসতে হবে। কে যাবা বলো? তখন 4 জিনই বলে যে হুজুর আমি যেতে চাই, এই যুদ্ধে আমি সামিল হতে চাই। তখন সেই কবিরাজ বলে, না 4 জন যাওয়া যাবে না, একজনকে যেতে হবে। সেই 4 জন জিনের মধ্যে ছিলেন একজন আব্দুর রহিম, যে কিনা খুবই শক্তিশালী একটা জিন এবং এই 4 জন জিনের মাঝে সবচেয়ে বেশি কাজ করে থাকে এই আব্দুর রহিম, খুবই বিশ্বাসী একটা জিন। সেই আব্দুর রহিমকে বলে, আব্দুর রহিম আমি তোমাকেই সিলেক্ট করলাম, তোমার উপর আমার আস্থা আছে, তুমি সমস্ত কাজ ভালোভাবে করবা। আমি আশা করি সেই রাজ্যে তুমি ভালোভাবে প্রবেশ করবা এবং সেই জিনটির কাছে আমার যে পত্র লিখে দেব সেই পত্রটা দিবা এবং সঙ্গে সঙ্গে তোমার যে কাজটা করতে হবে কোনো না কোনোভাবে সেই দুষ্টু জিনের ব্যবহৃত কোনো কাপড় অথবা কোনো পাত্র আমার কাছে নিয়ে আসতে হবে। মূলত এটার জন্য যাওয়া, সিটি শুধুমাত্র একটা ওসিলা। তখন আব্দুর রহিম জিনটি বলে, হুজুর আপনি কোনো টেনশন করবেন না, এটা তো আমার বাহাতের কাজ মাত্র, আপনি চিঠি লিখে দেন, আমি এখনই রওনা দেই, কেননা অনেক দূর যেতে হবে, অনেক সময় লাগবে। কুকাপ নগরী তো পৃথিবী ছেড়ে হাজার হাজার মাইল দূরে, কাজেই আমি চাই এখনই বের হতে। তখন কবিরাজ শাহজাহান বলে, ঠিক আছে তোমরা এখন বাইরে যাও, আর চিঠিতে যা লেখার আমি লিখছি, লেখার পর আমি তোমাকে ডাক দিব। তারপর সেই 4টা জিন বাড়ির বাইরে চলে যায়। তারপর শাহজাহান দোয়াত কালির মাধ্যমে আরবিতে একটা চিঠি লেখে, যেখানে এরকম লেখা ছিল, আপনাকে সালাম জানাই, জানি না আপনার পরিচয়, তবে আমি জানতে পেরেছি আপনি অনেক শক্তিশালী। আপনার কাছে অনুরোধ, আপনি যে অসহায় পরিটিকে চাঁদার বিনিময়ে তুলে নিয়ে এসেছেন তাকে দয়া করে আপনি ছেড়ে দেন। এটা একটা অসহায় পরী,
আর যদি ছেড়ে না দেন তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। এই জিনিসটা লিখে তিনি তারপর তার যে পালিত জিন আছে আব্দুর রহিম তাকে ডাক দেওয়ার পর সেই চিঠিটা তাকে হাতে দেওয়ার পর বলে যে ঠিক আছে, তুমি এখন চাইলে রওনা দিতে পারো। তখন সেই জিনটি হুজুরের কাছে অনুমতি নিয়ে সেই কুকাপ নগরীর উদ্দেশ্যে রওনা শুরু করে দেয়। বন্ধুরা, কথা ছিল আব্দুর রহিম জিনটি 30 ঘন্টার মধ্যে সকল কাজ সম্পূর্ণ করে চলে আসবে, কিন্তু আব্দুর রহিম জিনটি আর ফিরে আসে না। কবিরাজ খুবই চিন্তিত হয়ে যায় এবং তার আরও পালিত 3টা জিন আর সেই যে অসহায় জিনটি যার কন্যাকে দুষ্ট জিনগুলো আটকে রেখেছে, সকলেই অনেক চিন্তিত হয়ে যায় যে আব্দুর রহিম জিনটি এখনও আমাদের কাছে আসলো না। তারা সবাই মিলে পথ চেয়ে আছে কখন সেই জিনটি আসবে। কিন্তু একদিন, দুদিন, এভাবে 3টা দিন কেটে যায়। তারপরও সেই আব্দুর রহিম জিনটি কবিরাজ শাহজাহানের বাড়িতে আসে না। কবিরাজ শাহজাহান অনেক রিসার্চ করে, অনেক ডাকাডাকি করে যে তুই কোথায় আছিস আমাকে জানা, কিন্তু কোনো কিছুতেই কোনো সিগন্যাল পাওয়া যায় না। কবিরাজ শাহজাহান খুবই চিন্তিত হয়ে যায় এবং খুবই মর্মাহত হয়ে যায়। তিনি চিন্তা করে আব্দুর রহিমের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তা না হলে 3 দিন তো তার নেওয়ার কোনো কথা না, কেননা তার সাথে আমার কথা হয়েছে 30 ঘন্টার মধ্যে যাবে আর চলে আসবে। তাহলে সেখানে 3 দিন হয়ে গেল, এখনও কেন আসলো না? বাকি 3টা জিনকে জিজ্ঞাসা করা হয়, তোমাদের কি মনে হয় আব্দুর রহিমের কি কোনো সমস্যা, কোনো বিপদ হয়েছে? তখন বাকি 3টা জিন বলে, হুজুর, আপনি যেটা সন্দেহ করেছেন এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কেননা আমরা যতটুকু জানি সেই রাজ্যের বর্তমান যিনি মহারাজ, সেই দুষ্টু জিনটি খুবই দুষ্টু। তার কাছে কেউ গেলে তাকে সহজেই ছাড়তে চায় না, হোক সে ভালো হোক সে খারাপ, নিমেষেই ধরে কারাগারে বন্দি করে দেয়। জানি না আমার ভাইয়ের সাথে কি হয়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে আমার ভাই মনে হয় ফিরবে না। হুজুর, আপনি যদি অনুমতি দেন আমরা 3 ভাই আমাদের ভাইকে উদ্ধার করার জন্য সেই কোকাপ নগরীতে যাব এবং সেখানে যেভাবে হোক আমার ভাইকে উদ্ধার করে নিয়ে আসবো যদি সে জীবিত থাকে। তখন কবিরাজ শাহজাহান বলে যে না, মাথা গরম করে কোনো কাজ হবে না, তোমরা 3 জন গেলেও তোমাদেরকেও আটকিয়ে রাখবে, কাজেই আমরা আরও 2-1 দিন অপেক্ষা করি, দেখি আব্দুর রহিম ফিরে আসে কিনা। বন্ধুরা, 4 নম্বর দিনের দুপুরবেলা যখন কিনা কবিরাজ শাহজাহান গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, ঠিক তার আগ মুহূর্তে সেই যে জিনটা আব্দুর রহিম তিনি ফিরে আসে কবিরাজ শাহজাহানের বাড়িতে। তিনি সরাসরি কবিরাজ শাহজাহানের কাছে উপস্থিত হয়। তার অবস্থা দেখে কবিরাজ শাহজাহান খুবই ভয় পেয়ে যায়। তার যে শারীরিক অবস্থা করছে তাকে অনেক মারধর করা হয় এবং তার বর্তমান অবস্থা থেকে কবিরাজ শাহজাহান বলে, এ কী অবস্থা তোমার এরকম অবস্থা কিভাবে হলো? তখন আব্দুর রহিম জিনটি বলে, হুজুর, আমি তো ভালোই তার রাজ্যে পৌঁছাই, যাওয়ার পর বলি আমি আপনাদের রাজ্যের মহারাজের সাথে একটু দেখা করব। তখন তারা আমাকে কিছুতেই যাইতে দিচ্ছিল না। তো যাই হোক, আমি তো নাছর বান্দা, যেভাবে হোক আমার তার কাছে পৌঁছাতেই হবে। অনেক রিকোয়েস্ট করে তারা আমাকে একটা সময় সেই কুকাপ নগরীর রাজ্যের মহারাজ তার কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর, আমি জীবনে প্রথম এইরকম ভয়ঙ্কর জিনকে দেখলাম। আমারই সজাতি ভাই এরকম ভয়ঙ্কর হইতে পারে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। হুজুর, আপনি বিশ্বাস পাবেন না, তাকে দেখা মাত্র আমার শরীর কাঁপতেছিল, সে এতটাই ভয়ঙ্কর। একটা সময় সে আমাকে জিজ্ঞেস করে, কিরে, তুই আমার কাছে আসছিস কেন, কি হয়েছে বল? তখন আমি আপনার দেওয়া চিঠিটা তার হাতে দেই। আমি তখন কোনো কথা বলতে পারতেছিলাম না, কাঁপতে কাঁপতে তার হাতে আমি চিঠিটা দেই। তখন সেই চিঠিটা সে সম্পূর্ণরূপে পড়ে। সে যখন সম্পূর্ণটা পড়ে ফেলে, তার চোখ দিয়ে যেন আগুনের গোলা বিচ্ছিরিত হচ্ছিল। এত পরিমাণ রাগ আমার দিকে তাকিয়েছিল। সে বলতেছিল, ওরে গোলাম, তুই মানুষের গোলামি করে বেড়াস, আর গোলামি করার ওসিলায় তুই আমার কাছে একজন সামান্য কবিরাজের চিঠি নিয়ে এসেছিস, তাও আবার আমার করা একটা কাজকে প্রত্যাখ্যান করার জন্য। যে পরীকে আমি তুলে এনেছি, যার সাথে আমি আনন্দ সময় কাটাই, তাকে আমার ছেড়ে দিতে হবে, সেটার দালালি করার জন্য তুই এসেছিস? তোর এত বড় সাহস! এই বলেই আমাকে আঘাত করতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে তখন আমি দৌড়ে ওখান থেকে ছোটাছুটি করার জন্য চেষ্টা করি। একটা পর্যায়ে তার যে খাদেমগুলো ছিল এবং তার যে সেনা সদস্যগুলো সবাই মিলে আমাকে আক্রমণ করে এবং এক পর্যায়ে আমাকে ধরে ফেলে। অনেক কষ্টে আমি তাদের সাথে লড়াই করে ছুটে যাই এবং সেখান থেকে পালিয়ে আসি। তারপর আমি একটা নিরাপদ স্থানে পালিয়েছিলাম। আমাকে এত পরিমাণ আঘাত তারা করে যে আমি নড়তে পারতেছিলাম না। হুজুর, 2টা দিন আমি রেস্ট করি। তারপর 3 নম্বর দিনে আমি যাই জিন সমাজের কাছে, যারা কিনা এই অত্যাচারে অত্যাচারিত হয়েছে। তাদের কাছে আমি জিজ্ঞাসা করি এই কুকাপ নগরীর নতুন রাজার ব্যবহার সম্পর্কে। হুজুর, তারা প্রত্যেকেই খুবই কষ্টে আছে।
আপনি জেনে অবাক হবেন, তারা চাঁদাবাজি, রাহাজারি, অন্যায়, অত্যাচার, অবিচার এমন কিছু নাই এই সকল জিনদের সাথে তারা করে না। তারা সবাই খুবই অসহায় অবস্থায় আছে হুজুর, তাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। তারপর সমস্ত খবর টবর নিয়ে আমি চলে আসতে বাধ্য হই। কিন্তু হুজুর আমাকে মাফ করবেন, আপনি যে বলেছিলেন তার ব্যবহারকৃত কোনো পোশাক অথবা ব্যবহারকৃত কোনো পাত্র নিয়ে আসার জন্য, হুজুর আমি আমার জানটা নিয়ে আসতে পারছি, কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিবেন। তখন শাহজাহান বলে যে তুমি যে আমার কাছে জীবিত অবস্থায় ফিরে এসেছো এতেই আমি অনেক খুশি। আল্লাহর কাছে আমি 1000বার শুকরিয়া আদায় করি। আমি তোমাকে এত বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছিলাম, আগে জানলে কখনোই তোমাকে আমি যাইতে দিতাম না। আমি যে ধারণা করছিলাম তার চেয়ে ভয়ঙ্কর এই একটা জিন, সেটা তুমি নিজ চোখে দেখে এসেছো, কিন্তু আমরা কখনোই পিছপা হব না। তবে আমি জানি না এখন আমি কি করব, কেননা তার ব্যবহারকৃত কোনো জিনিসপত্র তুমি আনতে পারো নাই, যার কারণে আমি এখন আমার বাড়ি থেকে তাকে কখনোই দুর্বল করতে পারবো না। আমাকে ভিন্ন কোনো পদক্ষেপ নিতে হবে। তারপর তার যে আরও পালিত 3টে জিন ছিল তাদেরকে ডাকে এবং সেই অসহায় যে জিনটা তার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছিল তাকেও ডাকে। তিনি এবং আরও 5 জন জিন সেই সময় তার রুমের মধ্যে একটা মিটিং করে এবং সেখানে বলা হয় যে আমরা এখন কি করব। আমার তো আসলে এর বাইরে কোনো কিছু করা যাচ্ছে না। আমার যে ক্ষমতা আছে সেটা শুধুমাত্র 500 কিলোমিটারের মধ্যে যদি কোনো জিন থাকে তাকে আমি হাজির করতে পারবো আমার কাছে, কিন্তু কুকাপ নগরী সেটা তো পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে। এত দূর থেকে আমি সেই জিনটির কিছুই করতে পারবো না। এখন তাহলে আমি কি করতে পারি তোমরা বলো। তখন সেই যে অসহায় জিনটি এসেছিল কবিরাজ শাহজাহানের কাছে সাহায্য চাওয়ার জন্য, সেই জিনটি বলে হুজুর আপনি অনেক কিছুই করলেন আমার জন্য, আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক, আমি আসলে চলে যাই, আমি চাই না আপনিও এই বিপদের মধ্যে পড়েন। এই বলে রুম থেকে বের হওয়ার জন্য সেই জিনটি প্রস্তুতি নেয়, কিন্তু কবিরাজ শাহজাহান তাকে নিষেধ করে বলে আপনি আমার কাছে থাকেন, আপনি যেহেতু আমার বাড়িতে এসেছেন আপনাকে আমি খালি হাতে ফেরত দেব না, আপনার কাছে আমি আপনার কন্যাকে তুলে দেব, তারপরেই আমি ক্ষান্ত হব। এটা না করা পর্যন্ত আমার ঘুম হবে না, আপনি যাবেন না, আপনার জন্য আমি অবশ্যই কিছু করতে চাই। তারপর সে 4টা জিনের মাঝে যে জিনটা তাদের রাজ্যে গিয়েছিল আব্দুর রহিম, সেই জিনটি বলে যে হুজুর আমি তো কোনো রাস্তা এখন দেখছি না, এইভাবে তো আমরা তাকে কোনো কিছুই করতে পারবো না, আমাদের দূর থেকে এই যুদ্ধটা সম্পন্ন করতে হবে, কাছে যেয়ে তার সাথে আমরা কখনোই পারবো না, একমাত্র উপায় হলো আপনি, এছাড়া আমাদের 4 জনের কিছুই করার নেই, তারা অনেক বেশি শক্তিশালী। তখন কবিরাজের কপালে চিন্তার ভাঁজ। অনেকক্ষণ চুপ করে থাকার পর একটা সিদ্ধান্তের কথা তিনি জানায়, আমি কুকাপ নগরীতে যাব, আমি তোমাদের রাজ্যে যাব, আর যেই আমি তার সাথে লড়াই করব। এই কথা শোনার জন্য বাকি 5টা জিন প্রস্তুত ছিল না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাকি 5টা জিন খুবই অবাক হয়ে যায়। তখন সে যে আব্দুর রহিম জিনটি আছে তিনি বললেন, হুজুর বেদবি মাফ করবেন, আপনি যদি কুকাপ নগরীতে যান আপনার অনেক বড় বিপদ হবে, আপনি কখনোই এই সিদ্ধান্ত নেবেন না, আমরা চাই না আপনার কোনো ক্ষতি হোক। তখন কবিরাজ বলেন, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া আমার আর বিকল্প কোনো উপায় নেই, তোমরা প্রস্তুতি নাও আমাকে কিভাবে তোমাদের রাজ্যে নিয়ে যাবা, আর এটাই আমার শেষ কথা। এই বলে কবিরাজ শাহজাহান গোসল দেওয়ার জন্য পুকুর পাড়ের দিকে হাঁটা শুরু করে দেয়। যেহেতু কবিরাজ শাহজাহান এক কথার মানুষ ছিলেন, তিনি যদি এক কথা মুখ দিয়ে বলে ফেলতেন সেই কথা কখনোই আর ফেরত নিতেন না, এটা সেই 4টা জিন খুব ভালোভাবে জানে। কাজেই কবিরাজ শাহজাহানের পিছে পিছে তারা আর যান না, তারা সেই রুমের মধ্যেই পরামর্শ করেন কিভাবে কবিরাজ শাহজাহানকে নিরাপত্তা দেওয়া যায় এবং তার পাশে পাশে থাকা যায়, এবং কিভাবে কুকাপ নগরীতে গোপনীয়ভাবে প্রবেশ করা যায় যাতে করে সেই সকল দুষ্ট জিনগুলো কিছুতেই জানতে না পারে। তারা সুন্দর একটা পরিকল্পনা করার পর সেই দিন রাত্রেবেলা শাহজাহানের কাছে 4টা জিন আসে। আসার পর বলে যে হুজুর আপনি যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন আমরা একটা সুন্দর পরিকল্পনা করে ফেলছি, আমরা কুকাপ নগরীতে ঢুকবো ছদ্মবেশে এবং কোনো জিন যাতে আমাদেরকে বুঝতে না পারে, কাজেই সেই রাজ্যে আমরা একদম কিনারায় অবস্থান নেব। আমার একটা ভালো জায়গা চেনা আছে, যে জায়গাতে সাধারণত সেই সকল দুষ্ট জিনের যে সদস্যগুলো আছে তারা যায় না, আমি দেখে এসেছি সে জায়গায় আমরা 4-5 দিন নিরাপদে থাকতে পারবো। তখন কবিরাজ শাহজাহান বলে ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি প্রস্তুত, তোমরা যদি প্রস্তুত হয়ে থাকো তাহলে আমি আজকে রাত্রেই রওনা দিতে চাই।
তারপর সেই রাত্রে কবিরাজ শাহজাহান প্রস্তুতি নেয় কুকাপ নগরীতে যাওয়ার জন্য, যেটা কিনা জিনদের রাজ্যে। কবিরাজ শাহজাহান জানে না সে যে যাচ্ছে আর কখনো ফিরবে কিনা। কবিরাজ শাহজাহান তিনি একা এক ব্যক্তি, তিনি তার জীবন দশায় বিবাহ করেন নাই, শুধুমাত্র মানুষের উপকার করেই গেলেন। সে যেহেতু বিবাহ করেন নাই, তার কোনো সন্তানও নাই, তার কোনো আত্মীয় স্বজনও নাই, তিনি একাই একটি গ্রামে বসবাস করতেন। সেই 4টা জিন রুম থেকে বিছানার চাদর নিয়ে আসে এবং উঠানের মধ্যে বিছিয়ে দেয়। বিছিয়ে দেওয়ার পর কবিরাজ শাহজাহানকে বলে, হুজুর আপনি বিছানার চাদরের একদম মাঝখানে বসে থাকুন, আমরা 4 জন 4 কোণা ধরে আপনাকে উড়িয়ে নিয়ে যাব আমাদের রাজ্যে, আপনার কোনো সমস্যা হবে না। তবে আপনার কাছে অনুরোধ, এটা করা আমাদের উচিত হবে না, তারপরও আপনার ভালোর জন্য বলছি, আপনি বসে বসে আল্লাহ আল্লাহ করবেন, জিকির আজগার করবেন আর চোখ বন্ধ করে থাকবেন। যতক্ষণ না আমরা আপনাকে বলবো চোখ খুলুন, ততক্ষণ আপনি চোখ খুলবেন না, যাই হয়ে যাক না কেন। আপনি একদম ধ্যানে বসে থাকবেন, আমরা নিয়ে যাব আমাদের কুকাপ নগরীতে। বন্ধুরা, সেই 4টা জিনের সাথে সেই যে অসহায় জিন, সেই জিনটাও সর্বমোট 5টা জিন, এবং সেই বিছানার চাদরের মাঝখানে বসেছিলেন কবিরাজ শাহজাহান। তাকে একটা সময় উড়িয়ে নিয়ে যাওয়া হয় সেই কুকাপ নগরীর একদম সীমানার কাছে। ল্যান্ডিং করার পর কবিরাজ শাহজাহানকে সেই 4টা জিন বলে যে, হুজুর আপনি চোখ খুলুন, আমরা চলে এসেছি কুকাপ নগরীতে। বন্ধুরা, কুকাপ নগরী যেটা জিনদের রাজ্য, এটা কিন্তু পৃথিবী ছেড়ে হাজারকে হাজার মাইল দূরে। তারা এমনভাবে এমন গতিতে যায় যে 2 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যায়। তারপর কবিরাজ শাহজাহান সেখানে চোখ খোলার পর দেখে সম্পূর্ণ পৃথিবী ছেড়ে আমি এক ভিন্ন জগতে চলে এসেছি। কবিরাজ শাহজাহান এই প্রথম জিনদের রাজ্যে চলে আসে। আর এই রাজ্যটা এমন এক রাজ্য, চারিদিকে মরুভূমির মতো, কোনো গাছপালা নেই এবং উঁচু উঁচু পাহাড়, প্রচণ্ড রোদের মতো আবহাওয়া এবং প্রচুর পরিমাণ গরম। তিনি দেখে অবাক হন যে এই রাজ্যটা অনেকটা মরুভূমির মতো। তো যাই হোক, তিনি তার আব্দুর রহিম জিনটিকে বলে যে আমরা এখন কোথায় যাব, কোথায় গেলে আমরা নিরাপদে অবস্থান করতে পারবো, তারপর আমরা আমাদের প্ল্যানটা সাজাবো। আব্দুর রহিম বলে যে, হুজুর আমার একটা পরিচিত জায়গা আছে, আসুন আমি আপনাদেরকে নিয়ে যাই। তখন আব্দুর রহিম জিনটি এবং বাকি জিনগুলো মিলে কবিরাজ শাহজাহানকে নিয়ে যায় একটা পাহাড়ের মাঝখানে, যেখানে একটা গুহা ছিল। এই গুহার মধ্যে কবিরাজ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয়, হুজুর আমাদের জন্য এই গুহাটা নিরাপদ, এই সীমানায় সেই দুষ্ট জিনদের সদস্যগুলো আসবে না। তারা যতদিনে জানবে যে আমরা এখানে অবস্থান করছি, ততদিনে আমাদের কাজ হয়ে যাবে। কাজেই আমাদের জন্য এটাই নিরাপদ জায়গা। কোনো সমস্যা হইলে খুব সহজেই আমরা এই রাজ্য ছেড়ে আবার পৃথিবীর দিকে চলে যেতে পারবো, এতে করে আমাদের কোনো সমস্যা হবে না। আর আমরা এখানে সর্বমোট 5 জন জিন আছি, আপনি আছেন, টোটাল 6 জন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সবসময় গুহার মধ্যে থাকবেন আর আমরা করব বাকি কাজ। বলুন আমাদেরকে কি করতে হবে। তখন হাকিম শাহজাহান বলে যে, আমরা তো এখানে অবস্থান করলাম, সেই দুষ্ট জিনটির রাজ্য এবং আমাদের এইখানের মধ্যকার দূরত্বটা কতটুকু হবে? তখন আব্দুর রহিম বলে, আনুমানিক 200 কি 300 কিলোমিটার হবে। তখন শাহজাহান বলে, তাহলে তোমাদের আর কোনো কিছু করার দরকার নাই, আমি যেহেতু 500 কিলোমিটারের মধ্যে প্রবেশ করে ফেলছি, বাকি কাজটা আমার জন্য খুবই সহজ হবে, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা আমার সাথেই এখানে অবস্থান করো, তোমাদের কোনো কাজ করার দরকার নাই, বাকি কাজটা আমি করছি। তারপর সেই 5টা জিন মিলে কবিরাজ শাহজাহানকে পাহারা দিতে শুরু করে। কবিরাজ শাহজাহান গুহার ভিতরে অবস্থিত থেকে শুরু করে তার ব্ল্যাক ম্যাজিক যে প্রক্রিয়াটা। কবিরাজ শাহজাহান তার পালিত একটা জিনকে ডাক দেয় এবং ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করে সেই দুষ্ট জিনটির নামটা কি, মানে যিনি বর্তমানে কুকাপ নগরীর রাজ্যের রাজা। তো তখন তিনি বলে যে দুষ্ট জিনটির নাম হলো ইফরান সাজ্জাদ, যেখানে খুবই ভয়ঙ্কর একটা জিন। তো তার নামটা জানা খুব দরকার ছিল কবিরাজ শাহজাহানের। তো শাহজাহান ইফরান সাজ্জাদ নামে যে জিনটা ছিল, দুষ্ট জিন, তার নামে ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র পড়তে শুরু করে। তো বন্ধুরা, ঘটনাটা খুব স্বাভাবিকভাবে চললেই ভালো হতো, কিন্তু ঘটনাটা স্বাভাবিকভাবে চলে না। একটা পর্যায়ে বিশাল ধরনের জ্ঞানজাম সৃষ্টি হয় সেই জিনদের রাজ্য কুকাপ নগরীতে। সে সকল ঘটনাই আমি আপনাদেরকে শোনাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনাদের ঘটনা অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনও প্রথম পর্ব শোনেননি, আপনারা প্রথম পর্ব শুনবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যায়। কবিরাজ শাহজাহান যখন সেই গুহার মধ্যে বসে চক্ষু বন্ধ করে এক মনোনিবেশে
তিনি তার তান্ত্রিকতা সাধনা করতেছিলেন ইরফান সাজ্জাদের নাম ধরে, যাতে ইরফান সাজ্জাদ খুব দ্রুত অসুস্থ হয়ে যায়। ঠিক তখন তার পালিত 4টা জিনের মাঝে, যিনি জিনদের সর্দার ছিলেন, মানে যার ওসিলায় সকল কাজকর্মগুলো কবিরাজ শাহজাহান করতেন, তিনি আব্দুর রহিম সেই গুহার সামনে এসে কবিরাজ শাহজাহানকে বলে, হুজুর বেদবি মাফ করবেন, আমি কি গুহার মধ্যে প্রবেশ করব? তখন কবিরাজ শাহজাহান আব্দুর রহিম জিনটার দিকে তাকান এবং বলেন, ঠিক আছে, আসো আসো, তোমার কোনো অনুমতি লাগবে না, তুমি আসো। তখন আব্দুর রহিম জিনটি কবিরাজের কাছে বসে বলে, হুজুর আমরা তো কুকাপ নগরীতে এখানে আসলাম, এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখনই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিব। যেভাবে হোক আমরা সেই অসহায় জিনটির একমাত্র কন্যা সন্তানকে আমরা উদ্ধার করবই। তখন কবিরাজ শাহজাহান বলে, আমাদের মাথা গরম করলে চলবে না, আমরা সবে মাত্র 4 থেকে 5 জন, আমরা কিছুতেই শারীরিকভাবে যুদ্ধ করলে তাদের সাথে পারবো না, তারা অনেক শক্তিশালী। এছাড়াও তিনি তো জিনদের সর্দার, আর জিনদের সর্দারে তো অনেক পাহারাদার জিন থাকে, আমরা কিছুতেই তাদের চোখকে ফাঁকি দিয়ে পরিটিকে উদ্ধার করতে পারবো না, কাজেই আমাদেরকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। তখন আব্দুর রহিম জিনটি বলে, হুজুর তাহলে আমরা এখন কি করব? তখন কবিরাজ শাহজাহান বলে, আমাদের এখন কিছুই করার নেই, আসলে যা কাজ করার তোমরা ইতিপূর্বেই করে ফেলছো, এখন বাকিটা আমি করব। তোমরা শুধুমাত্র চারপাশে অবস্থান নাও, দেখো কোনোভাবেই ইরফান সাজ্জাদ জিনটির কানে না যায় যে আমরা পৃথিবী থেকে এখানে এসে অবস্থান নিয়েছি এবং তার ক্ষতি করার চেষ্টা করতেছি, আর আমি আমার তান্ত্রিক শক্তির মাধ্যমে জিন সর্দার ইরফান সাজ্জাদকে কাবু করে ফেলবো। তারপরে বাকি কাজ কি করতে হবে তখন আমি বলে দিব। এখন তুমি যাও, আমি আমার সাধনায় মনোনিবেশ করব। তখন তার পালিত জিন আব্দুর রহিম বলে, ঠিক আছে হুজুর, বেদবি মাফ করবেন, আমি তাহলে যাই, আমরা আপনার পাহারাদার হিসাবে বাইরে অবস্থান করছি। তারপর কবিরাজ শাহজাহান তার জীবন দশায় যত তান্ত্রিকতা শিখেছিলেন সমস্ত কিছু একে একে ইরফান সাজ্জাদ জিনটির নাম ধরে ধরে প্রয়োগ করতে থাকেন, যাতে করে খুব দ্রুত ইরফান সাজ্জাদ অসুস্থ হয়ে যায়। এই দুশ্চিন্তার মাঝে যেন তাদের রাজ্যটা একদম এলোমেলো হয়ে যায়, আর এই ফাঁকেই যাতে সেই সুন্দরী পরীটিকে উদ্ধার করা যায়। তো কবিরাজ শাহজাহান একনিষ্ঠভাবে তার তান্ত্রিক সাধনা প্রয়োগ করতে থাকেন সেই জিন সর্দার ইরফান সাজ্জাদের নামে। বেশ কিছুক্ষণ এই তান্ত্রিক সাধনা করার পর একটা সময় কবিরাজ শাহজাহান গুহা থেকে বের হওয়ার পর তিনি দেখেন তার পালিত 4টা জিন এবং সেই অসহায় জিনটি তার গুহার চারপাশে অবস্থান নিয়েছে এবং চারদিকে কঠোরভাবে নজর রাখছে, যাতে করে কেউ বুঝতে না পারে তারা সেখানে অবস্থান করছে। একটা পর্যায়ে কবিরাজ শাহজাহান সবাইকে ডাক দেওয়ার পর বলে, আমি তোমাদেরকে ডেকেছি, একটা খুশি সংবাদ আছে। তখন আব্দুর রহিম বলে, হুজুর তাহলে কি কাজটা কি আমাদের হয়ে গেল? তখন কবিরাজ শাহজাহান বলে, না, এত তাড়াতাড়ি কাজটা হবে না, তবে আমরা যতদূর এগিয়েছি আলহামদুলিল্লাহ আমি খুশি, আশা করি 2-1 দিনের মধ্যে পুরো কাজটা আমরা করে ফেলবো। তখন সেই পরীটির বাবা অসহায় জিনটি সেই কবিরাজ শাহজাহানের কাছে মাথা নত করে বলে, হুজুর আপনি এত ভালো আমি কখনোই জানতাম না। হুজুর আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব যদি আপনি আমার মেয়েটাকে উদ্ধার করতে পারেন, আর যদি নাও পারেন তারপরেও আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি আমার জন্য যা করলেন সেটা আসলে আমি কোনোভাবেই শোধ করতে পারবো না। তখন কবিরাজ তাকে থামিয়ে দিয়ে বলে যে আমি যেটা করছি সেটা আমার বিবেকের তাড়নায় করেছি, আপনি চিন্তিত হবেন না, যেভাবে হোক আপনার কন্যাকে উদ্ধার করেই আমি আপনাদের জগৎ থেকে বিদায় নেব। তারপর কবিরাজ শাহজাহান আব্দুর রহিম জিনটাকে বলে যে আমাদের যে কাজটা সেটা আমি করে ফেলছি, আমাদের আর কিছু করার নাই, শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া। তোমরা জেনে অনেক খুশি হবা যে ইরফান সাজ্জাদের উপর অ্যাকশন শুরু হয়ে গিয়েছে, তার শরীর অলরেডি খারাপ হতে শুরু করেছে, আগামীকাল আরো বেশি খারাপ হবে। আব্দুর রহিম আমি তোমাকে একটা কাজ দিতে চাই। তখন আব্দুর রহিম জিনটি বলে, হুজুর বলুন আমাকে কি করতে হবে? তখন কবিরাজ শাহজাহান বলে, তুমি এবং তোমার সাথে একজন জিনকে নিয়ে, মানে তোমরা 2 জন আগামীকাল সকালবেলা সেই রাজ্যে ছদ্মবেশে যাবা, যাতে করে তোমাদেরকে বুঝতে না পারে, এবং তোমরা খুব ভালোভাবে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসবা সেই জিন সর্দারটির বর্তমান অবস্থা কি। যদি অবস্থাটা খুবই খারাপ হয়ে থাকে তাহলে আমরা এখানে বসে বসেই অপেক্ষা করব, আর যদি তার পরিস্থিতি খুব একটা খারাপ না হয়ে থাকে তাহলে আমাদের নেক্সট পদক্ষেপ নিতে হবে। তখন আব্দুর রহিম জিনটি বলে, ঠিক আছে হুজুর আপনি কোনো টেনশন করবেন না, আমি এবং আমার এক ভাইকে নিয়ে সেখানে আমি যাব ছদ্মবেশে।
তারা কিছুতেই বুঝতে পারবে না। আপনার ইনফরমেশন আমি নিয়ে আসবো এবং সেই সাথে আমি জানার চেষ্টা করব সেই পরীটির অবস্থা কি, সেই পরীটির উপর তারা কি এখনো নির্যাতন করতেছে কিনা, এবং সেই ইফরান সাজ্জাদ জিনটির যদি আরও কিছু দুর্বলতা থাকে তাহলে আমি আপনাকে এসে জানাবো, আপনি কোনো টেনশন করবেন না। তারপর কুবরিয়া শাহজাহান তিনি তার গুহার মধ্যে প্রবেশ করেন এবং বাকি জিনগুলো গুহার বাইরে অবস্থান করে। পরের দিন সকালবেলা আব্দুর রহিম জিনটি এবং তার এক সহকারী জিনকে নিয়ে সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার আগে শাহজাহানের কাছ থেকে দোয়া চায়, বলে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, জানি না আমরা ফিরে আসতে পারবো কিনা, তবে আমরা চেষ্টা করব ফিরে আসার জন্য, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। আর আপনার যে শর্তগুলো দিয়েছেন আমি প্রতিটা শর্তই মেনে চলার চেষ্টা করব, আমাদের জন্য দোয়া করবেন। তখন কবিরের শাহজাহান বলে, তোমাদের জন্য দোয়া আমার সব সময়, তোমরা সতর্ক থাকবা, আর আমি এখান থেকে যা কিছু করা দরকার সেটা করার জন্য চেষ্টা করতেছি। তারপর আব্দুর রহিম জিন এবং আর একটা সহকারী জিনকে নিয়ে আস্তে আস্তে একদম ছদ্মবেশে, যাতে করে তারা চিনতে না পারে, আস্তে আস্তে সেই কুকাপ নগরীর রাজা ইফরান সাজ্জাদের রাজ্যের দিকে আগাতে শুরু করে। আগাতে আগাতে তারা একটা সময় সেই ইফরান সাজ্জাদের রাজপ্রাসাদের কাছে পৌঁছে যায় এবং তারা একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে যায়। তারা বেশ কিছু দূর থেকে দেখতে পায় সেখানে তাদেরই স্বজাতি অনেক লম্বা লম্বা জিনগুলো খুবই চিন্তিত এবং তারা খুবই আর্তনাদ করতেছে, তারা ছোটাছুটি করতেছে চারদিকে। এই দিকে তাদের আনন্দ কে দেখে, তারা দুজন বুঝতে পারে নিশ্চয়ই আমাদের সর্দার যা করেছে সেটারই ফল, যার কারণে তার সৈন্য সদস্যগুলো খুবই চিন্তিত। তো যাই হোক, দুইটা জিন আব্দুর রহিম এবং তার সহকারী আস্তে আস্তে একদম রাজপ্রাসাদের সামনে যায়। সেখানে পাহারাদার জিনদের সাথে কথা বলে। সেই পাহারাদার জিনদেরকে বলে যে তোমাদের রাজ্যের মহারাজের কি অবস্থা, আমরা দুজন তোমাদের মহারাজের সাথে দেখা করতে এসেছি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য থেকে আমাদের মহারাজ পাঠিয়েছে তোমাদের রাজাকে নিমন্ত্রণ করার জন্য। তখন পাহারাদার জিন বলে যে তোমরা তো এসেছো, কিন্তু আমাদের মহারাজ ইফরান সাজ্জাদ খুবই অসুস্থ, এতটাই অসুস্থ যে তিনি একদম মৃত্যুসজ্জায়, তোমরা এখন দেখা করতে পারবা না। তারপর আব্দুর রহিম জিনটি সেই পাহারাদার জিনকে বুঝিয়ে বলে, দেখো আমরা অনেক দূর থেকে এসেছি তোমাদের মহারাজের সাথে কথা বলার জন্য এবং তাকে নিমন্ত্রণ করার জন্য। তিনি যেহেতু অসুস্থ আমরা তো তাকে একটু দেখতে পারি নাকি, তোমরা তো এতটুকু উপকার আমাদেরকে করতেই পারো। তাছাড়া আমরা আমাদের মহারাজকে যে কি জবাব দিব, আমরা তো নিজ চোখে দেখিনি যে তোমাদের মহারাজ অসুস্থ, কাজেই তোমরা আমাদেরকে এতটুকু সাহায্য করো, তোমাদের মহারাজের কাছে আমাদেরকে নিয়ে যাও, আমরা একটু দেখতে চাই তিনি কতটা অসুস্থ এবং সেটাই আমরা আমাদের রাজ্যে মহারাজের কাছে পেশ করব। তখন কিছু পাহারাদার জিন বলে, ঠিক আছে তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি, তবে তোমরা বেশিক্ষণ থাকতে পারবা না এবং দূর থেকেই তোমরা দেখতে পারবা। তারপর পাহারাদার জিনগুলো তাদেরকে চেক আপ করে, যাতে করে কোনো রকম নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে না পারে। একটা সময় তাদেরকে সেই মহারাজের সামনে নিয়ে যায় এবং তারা দেখতে পায় মহারাজ ইফরান সাজ্জাদ খুবই অসুস্থ, এতটা অসুস্থ যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং তারা আরও একটা জিনিস দেখতে পায়, মহারাজ ইফরান সাজ্জাদকে কেন্দ্র করে কিছু জিন অনেক লম্বা লম্বা সাদা পোশাক পরিহিত, হাতে কিছু একটা নিয়ে একদম বৃত্তাকারভাবে ঘুরছে। তারা খুব সহজেই বুঝতে পারে ইফরান সাজ্জাদকে সুস্থ করার জন্য সেই 7টা জিন তাদের ইলম ব্যবহার করতেছে। বন্ধুরা, জিনদের মাঝেও কিন্তু ইলমদার কিছু জিন আছে যারা কিনা জিনদের সমস্যার সমাধান করে থাকে। সেরকম কিছু জিনই তাদের রাজ্যে ছিল এবং সেই জিনগুলোই চেষ্টা করছে ইফরান সাজ্জাদকে বাঁচিয়ে রাখার জন্য। তো যাই হোক, তাদেরকে সেই রুমের মধ্যে প্রবেশ করতে দেয় না, তারা বাইরে থেকে জিনিসটা দেখতে পারে। একটা পর্যায়ে তারা সেখান থেকে ঘুরতে ঘুরতে সেই বন্দি কারাগারের কাছে চলে যায়। বন্ধুরা, যেহেতু তাদের রাজ্যে এত বড় একটা শোক নেমে এসেছে, তাদের মহারাজ ইফরান সাজ্জাদের খুবই খারাপ অবস্থা, যার কারণে তার রাজ্যের যে সকল পাহারাদার জিন ছিল তারা অতটা অ্যাক্টিভ ছিল না। এই সুযোগেই আব্দুর রহিম এবং তার সহকারী জিন মিলে তাদের বন্দি যে কারাগার আছে সেখানে চলে যায় এবং যাওয়ার পর তারা দেখতে পায় সেই সুন্দরী পরীটিকে তারা আটকে রেখেছে। সেই সুন্দরী পরীটির অবস্থা খুবই খারাপ, খুবই অসুস্থ হয়ে সেই কারাগারের মধ্যে শুয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে তার উপর প্রতিনিয়ত মানসিক এবং শারীরিক অত্যাচার করা হয়। সুন্দরী পরীটি আর সুন্দর নেই। তার অবস্থা দেখে আব্দুর রহিম এবং সহকারী জিন একটা সময় একদম কারাগারের সামনে যায় এবং সেই পরীটাকে ডাক দেয়। বেশ কয়েকবার ডাকার পর সেই পরীটি যখন চোখ মেলে তাকায় তখন দেখতে পারে দুটা জিন তাকে ডাকছে। তখন সেই পরীটি হাত জোর করে মিনতি করে বলে যে আমাকে আর নির্যাতন করবেন না, আমি খুবই অসহায়, আমি আর নিতে পারছি না। তখন আব্দুর রহিম জিনটি বলে, আমি তোমাকে নির্যাতন করার জন্য আসি নাই, আমি তোমাকে উদ্ধার করার জন্য এসেছি। এই কথাটা আস্তে আস্তে বলে। তারপর সেই পরীটি দৌড়িয়ে তার কাছে চলে আসে। তখন সেই পরীটি বলে যে আমাকে দ্রুত এখান থেকে উদ্ধার করুন, আমাকে বাঁচান, তারা আমাকে বাঁচতে দিবে না।
আমার উপর প্রতিনিয়ত তারা অত্যাচার করে। আজ একদিন হলো তারা আমার উপর কোনো অত্যাচার করে নাই, জানি না কেন অত্যাচার করে নাই। তারপর আব্দুর রহিম জিনটি বলে, তুমি চিন্তা করবা না, তোমার বাবা সবকিছুই আমাদেরকে বলেছে, আর তোমার বাবার কথা মতোই আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। তুমি কোনো টেনশন করবা না, যেভাবে হোক আমি তোমাকে উদ্ধার করব। তারপর আব্দুর রহিম জিনটি তার সহকারী জিনকে বলে যে আমরা এখন কি করতে পারি। আব্দুর রহিমের সহকারী জিন, যার নাম কিনা ফয়সাল, এই ফয়সাল জিনটা বলে যে আমরা কাজ করি, আমরা এখনই একে উদ্ধার করে নিয়ে যাই। যেহেতু তারা সবাই ব্যস্ত আছে তাদের মহারাজকে কেন্দ্র করে, এই সুযোগে যদি আমরা এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারি তাহলে আমাদের আর সামনে কোনো কাজ থাকবে না, আমরা খুব সহজে পৃথিবীতে ফিরে যেতে পারবো। তখন আব্দুর রহিম জিনটি ফয়সালের কথা মতো সেই বন্দি কারাগারটাকে ভাঙার চেষ্টা করে। অর্থাৎ সেই বন্দি কারাগারে যে তালাটা ঝুলানো ছিল সেই তালাটা ভাঙার জন্য পাশে কিছু পাথর ছিল, সেই পাথর দিয়ে সেই তালাটার উপর একটা আঘাত করে। কিন্তু তারা জানতো না এটা শুধুমাত্র একটা সাধারণ তালা নয়, এটা এমন এক ধরনের তালা, এই তালা কেউ যদি স্পর্শ করে সাথে সাথে রাজপ্রাসাদের সবখানে সাইরেন্স বেজে ওঠে। আর যখন সাইরেন্স বেজে উঠবে তখন বাকি জিনগুলো বুঝতে পারবে তাদের বন্দি কারাগারে কে প্রবেশ করেছে। তো এই বিষয়টা আব্দুর রহিম এবং তার সহকারী জিন কেউই জানতো না। তারা মনে করেছে এটা একটা সাধারণ তালা, এই তালাটা ভেঙে নিয়েই সেই সুন্দরী পরীটিকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। কিন্তু তারা পড়ে গেছে একটা ফান্দে। যখনই আব্দুর রহিম জিনটি পাথর দিয়ে সেই তালাটাকে আঘাত করে, সঙ্গে সঙ্গে 4টা স্থানে সাইরেন্স বেজে ওঠে। যখন সাইরেন্স বেজে ওঠে তখন পাহারাদার জিনগুলো খুবই সতর্কতা অবস্থান করে এবং দ্রুত সেই বন্দি কারাগারের দিকে আসতে থাকে। এই জিনিসটা আব্দুর রহিম বুঝতে পারে। তখন আব্দুর রহিম তার সহকারী জিন ফয়সালকে বলে, অবস্থা খুবই খারাপ, আমাদেরকে এখন পালাতে হবে, না হলে আমরা দুজনও এখানে বন্দি অবস্থায় থাকবো। তখন আব্দুর রহিম জিন এবং তার সহকারী জিন ফয়সাল মিলে কারাগার থেকে বের হয় এবং পালানোর জন্য চেষ্টা করে। কিন্তু পালানোর পথ তো একটাই, মানে সেই মেইন দরজা। সেই দরজা দিয়ে যখন তারা আগাতে শুরু করে একটা পর্যায়ে সবাই বুঝতে পারে এই দুটা জিনি যারা কিনা পাশের রাজ্য থেকে এসেছে বলেছিল, সেই দুটা জিনি তাদের বন্দি করা সেই পরীটিকে উদ্ধার করার জন্য সেই তালাটাকে পাথর দ্বারা আঘাত করতেছিল। এই জিনিসটা বোঝার পর তাদেরকে ধরার জন্য সেই পাহারাদার জিনগুলো তৎপরতা অবলম্বন করে। একটা পর্যায়ে সেখানে একদম ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে আব্দুর রহিম জিনটা খুব সহজেই তড়িঘড়িভাবে এই রাজপ্রাসাদ থেকে বের হতে পারে। কিন্তু সহকারী জিনটা ফয়সাল তিনি আর বের হতে পারে না। একটা পর্যায়ে সেই সকল পাহারাদার জিনগুলো ফয়সালকে আটক করে এবং বন্দি কারাগারের মধ্যে বন্দি করে দেয়। কিন্তু আব্দুর রহিম জিনটাকে তারা আর ধরতে পারে না। আব্দুর রহিম জিন সেখান থেকে ছুটে চলে আসে। বন্ধুরা, আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম আব্দুর রহিম জিনটা অতি চালাক এবং সকল কাজে পারদর্শী, যার কারণে কবিরাজ শাহজাহান যে কোনো কাজের জন্যই আব্দুর রহিম জিনটাকে সবার আগে ডাকে। তো আব্দুর রহিম জিন তার মেধাকে খাকিয়ে তাদেরকে ফাঁকি দিয়ে সেই রাজ্য থেকে বের হয় এবং এক নিঃশ্বাসে কুকাপ নগরীর একদম শেষ প্রান্তে চলে যাওয়ার জন্য দৌড়ায়। একটা সময় সে কুকাপ নগরের শেষ প্রান্তে পৌঁছায়, অর্থাৎ কবিরাজ শাহজাহানের কাছে পৌঁছায়। আব্দুর রহিমের এই অবস্থা দেখে কবিরাজ শাহজাহান খুবই চিন্তিত হয়ে যায়। কবিরাজ শাহজাহান দৌড়ে আব্দুর রহিমের কাছে যায়, যাওয়ার পর বলে, কি হয়েছে, তোমাদের কোনো বিপদ হয়েছে, তুমি এরকম হাঁপাইতেছো কেন? তখন আব্দুর রহিম জিটি বলে যে হুজুর, খুবই খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছে আমাদের সাথে, আমরা একটা ভুল কাজ করে ফেলেছি। আপনি যে দিক নির্দেশনা আমাদের দিয়েছিলেন আমরা সেভাবেই এগিয়েছিলাম, কিন্তু আপনার দিক নির্দেশনার বাইরে যে আমরা একটা কাজ করে ফেলেছি, আর যার খেসারত স্বরূপ আমরা একটা পর্যায়ে ধরা পড়ে যাই। তখন কবিরাজ শাহজাহান চিন্তিত অবস্থায় বলে, তোমার ঘটনা পরে শুনি, আগে বলো ফয়সাল কই, তুমি একা কেন আসলা, ফয়সাল কোথায়? কবিরাজ শাহজাহান ফয়সালের জন্য খুবই চিন্তিত হয়ে যাচ্ছিল। তখন আব্দুর রহিম জিনটি বলে, হুজুর, ফয়সাল ধরা পড়ে গিয়েছে, সে এখন তাদের হাতে বন্দী। কবিরাজ শাহজাহান বলে, কি বলো এই কথা, তুমি তাকে সাথে করে নিয়ে আসবো না? সে তো একটা দুর্বল প্রকৃতির জিন, এই জন্যই কোনো কাজে আমি তাকে পাঠাই না। তোমার সাথে আমি পাঠিয়েছিলাম যাতে করে সে কিছুটা এক্সপেরিয়েন্স গ্যাদার করে, কিন্তু তুমি তাকে একা ফেলে এভাবে চলে এসেছো, এটা তুমি ঠিক কাজ করোনি। তখন আব্দুর রহিম জিনটা বলে, হুজুর, বোঝার চেষ্টা করুন আমাদের সাথে কি হয়েছিল। তখন কবিরাজ শাহজাহান বলে, কি হয়েছিল আমাকে পুরো ঘটনা খুলে বলো। তখন আব্দুর রহিম জিনটি বলে, হুজুর, আপনার কথা মতো সমস্ত কিছু মেনটেন্স করে আমরা একটা পর্যায়ে সেখানে প্রবেশ করি এবং আমরা খুবই আনন্দিত হয়ে যাই। সেখানে দেখতে পাই জিনদের সর্দার ইফরান সাজ্জাদ, সে খুবই অসুস্থ, এতটাই অসুস্থ যে চোখ মিলে তাকাইতে পারতেছে না। কিন্তু একটা জিনিস দেখে আমাদের খুবই আশ্চর্য লাগে, লম্বা 7টা জিন ইফরান সাজ্জাদকে কেন্দ্র করে বৃত্তাকার পথে কিছু বলতেছে আর তাকে কেন্দ্র করে ঘুরতেছে, এভাবে শুধু ঘুরতেছে। কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারলাম, যাই করুক না কেন, এটা সত্য যে তারা তাদের মহারাজকে সুস্থ করার জন্য এই কাজ করতেছে। তো আমরা এই সুযোগে সদ্ব্যবহার করে আমরা একটা পর্যায়ে সেই কারাগারের মধ্যে প্রবেশ করি এবং সেখানে সেই বন্দি পরীটির সাথে কথা বলি। তখন ফয়সাল আমাকে বলে যে আমরা এই সুযোগে যদি পরীটাকে নিয়ে এখান থেকে পালাতে পারি তাহলে
আমাদের এক ডেলে দুই থাকি মারা হবে। কাজেই ফয়সালের কথা মতো হুজুর আমি তালাটা ভাঙতে যাই, কিন্তু ভাঙতে যেয়েই তারা বুঝতে পারে যে আমরা সে কারাগারের মধ্যে প্রবেশ করেছি। তখন শাহজাহান খুবই রাগ করে আব্দুর রহিম জিনটাকে একদম ধমক দিয়ে বলে, আমি তোমাকে পাঠিয়েছি কি জন্যে? আমি কি তোমাকে বলেছিলাম সেই পরীটিকে উদ্ধার করার জন্য? আমি তো তোমাকে পাঠিয়েছিলাম শুধুমাত্র একটা ইনফরমেশন জানার জন্য যে কুকাপ নগরীর বর্তমান মহারাজ তিনি এখন কেমন আছে, তিনি কি সত্যি সত্যি অসুস্থ হয়েছে কিনা। তোমরা শুধুমাত্র এই খবরটা আমাকে নিয়ে এসে দিলেই তো আমি খুশি। তোমরা কেন এতদূর পর্যন্ত গিয়েছো? আমার অনুমতি ছাড়া তোমরা এই কাজটা কেন করলা? তখন আব্দুর রহিম জিনটি বলে, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমরা এখন কি করব সেটা বলেন। তখন কবিরাজ শাহজাহান বলে, এখন আর আমি কি করব? যা করার তো তুমি করে ফেলেছো। তারা তো এখন সবকিছু জানতে পারছে যে তোমরা কেন গিয়েছিলা, এবং তারা নিশ্চয়ই বুঝতে পারছে তাদের রাজ্যে আমরা অবস্থান করছি। এখন কি হবে আমি জানি না, আপাতত আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো যাতে করে সেই সকল জিনগুলো তোমাদের স্বজাতি ভাই ফয়সালের উপর কম নির্যাতন করে, তার জন্য বড় কোনো ক্ষতি না করে। আর বাকিটা দেখি কি করা যায়। বন্ধুরা, সবকিছু তো ঠিকই চলতেছিল, কিন্তু সেই দুটো জিনের ভুল সিদ্ধান্তের কারণে সেই রাজ্যের মাঝে হুলুস্থুলুস হয়ে যায়। তাদের শত্রু তাদের রাজ্যের মধ্যে প্রবেশ করেছে। তখন সেই রাজ্যের সেনাপতি তিনি তাদের সৈন্য সদস্যকে আদেশ প্রদান করেন চারদিকে ছড়িয়ে যাওয়ার জন্য। তারা বুঝতে পারে তাদের রাজ্যে তাদের শত্রু প্রবেশ করেছে, এবং ওই যে 7টা জিন যারা কিনা তাদের মহারাজকে কেন্দ্র করে চারদিকে পাক পারতেছিল এবং তাদের মহারাজকে সুস্থ করার জন্য পায়তারা করতেছিল, তারা একটা পর্যায়ে বোঝা যায় যে এই জিনিসটা কে করেছে। তারা বুঝতে পারে কোনো মানব জাতি তাদের রাজ্যের মধ্যে প্রবেশ করেছে এবং তাদের মহারাজের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। আর এই কাজটা যিনি করেছে সে কোনো জিন জাতি না, কেননা এই প্রক্রিয়া কোনো জিন জাতি অবলম্বন করতে পারে না। আর এই কাজটা যিনি করেছে তিনি একমাত্র মানুষ। এই কথাটা যখন তাদের সেনাপতিকে জানিয়ে দেয় যে আমাদের মহারাজকে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, যেটা কিনা একটা মানব জাতি করেছে, তোমরা দ্রুত খুঁজে বের করো সেই মানব জাতিটা আমাদের রাজ্যে কোন অঞ্চলে লুকিয়ে আছে, তাকে দ্রুত ধরে নিয়ে আসো। যদি ধরতে না পারো তাহলে কিন্তু আমাদের মহারাজের অবস্থা আরো খারাপ হতে পারে। এই কথাটা শোনার পর সেই সৈন্য সদস্যগুলো সাদা ঘোড়া নিয়ে ছুটতে শুরু করে, চারদিকে চতুর্দিকে ছুটতে শুরু করে সেই কবিরাজকে ধরার জন্য, অর্থাৎ কবিরাজ শাহজাহানকে ধরার জন্য। এবং সেই শাহজাহানের সাথে তাদের যে স্বজাতি ভাই কিছু জিন ছিল তাদেরকেও আটক করার জন্য। আর এইদিকে ফয়সাল জিনকে যে আটক করা হয়, সেই ফয়সাল জিনের উপর অত্যাচার করা হয়, খুবই মানসিক নির্যাতন করা হয়। এত পরিমাণ মানসিক অত্যাচার করা হয় যাতে করে ফয়সাল সমস্ত ঘটনা বলে দেয় তাদের মেইন উদ্দেশ্যটা আসলে কি, আর সেই যে মানব জাতি অর্থাৎ কবিরাজ শাহজাহান তাকে কে নিয়ে এসেছে এবং কবিরাজ শাহজাহান এখন কোথায় অবস্থান করছে। এই সকল ইনফরমেশন জানার জন্য ফয়সাল জিনটার উপর অত্যাচার করে, কিন্তু ফয়সাল জিনটা বলে আমাকে মেরে ফেললেও আমি এই কথা বলবো না, এবং তার উপর এতটা অত্যাচার করে কিন্তু সে কিছুতেই বিশ্বাসঘাতকতা করে না। বন্ধুরা, চারদিকে সেই দুষ্ট জিনগুলো ছুটতে শুরু করে এবং চারদিকে খুঁজতে শুরু করে তারা কোথায় লুকিয়ে আছে। একটা পর্যায়ে কিছু দুষ্ট জিন খুঁজতে খুঁজতে একদম কুকাপ নগরীর শেষ প্রান্তে পৌঁছে যায়, মানে যেখানে কিনা কবিরাজ শাহজাহান অবস্থান করতেছিল, একদম পাহাড়ের নিচে অবস্থান করে। এবং সে বুঝতে পারে এই পাহাড়ের চূড়ায় যে গুহাটা আছে সেই গুহার মাঝেই কবিরাজ শাহজাহান অবস্থান করছে। তারা তখন পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে শুরু করে, আর এই জিনিসটা পাহাড়ের উপর থেকে কবিরাজ শাহজাহানের পাহারাদার জিনগুলো বুঝতে পারে। এই জিনিসটা যখন বুঝতে পারে তখন কবিরাজ শাহজাহানকে বলে, হুজুর আমাদের বড় বিপদ চলে এসেছে, তাড়াতাড়ি প্রস্তুত হন। তারা তো জেনে গিয়েছে এবং তারা এটাও জেনে গিয়েছে আমরা কোথায় অবস্থান করছি। কিছু দুষ্ট জিন আমাদেরকে ধরার জন্য পাহাড়ের উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে। আপনি কিছু করেন, আর না হতে অনুমতি দিন, আমরা তার সাথে যুদ্ধ লিপ্ত হব। তখন কবিরাজ শাহজাহান বলে, না, এখন যুদ্ধ লিপ্ত হওয়া যাবে না, তোমরা তাদের সাথে পারবে না, তারা অনেক সৈন্য সদস্য নিয়ে আমাদেরকে ধরার জন্য আসতেছে, আমাদের বিকল্প পথ খুঁজে বের করো, আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে। বন্ধুরা, যেহেতু আব্দুর রহিম এই পাহাড়টাকে খুব ভালোভাবে চিনতেন এবং তিনি পূর্বেও এই গুহাটাতে এসেছিলেন, কাজেই এই গুহা থেকে পালানোর রাস্তাও তিনি জানেন এবং শর্টকাটে এই পাহাড় থেকে নিচে নেমে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাওয়া যে পথটা, সেই পথটা আব্দুর রহিমের খুব ভালোভাবে চেনা ছিল, যার কারণে সে গুহা থেকে অপোজিট সাইড দিয়ে গোপন একটা রাস্তার মাধ্যমে বাকি 4 জন মিলে এবং কবিরাজ শাহজাহানকে নিয়ে পাহাড় থেকে নিচে নেমে খুব সহজেই সেখান থেকে চলে যায় এবং সেখান থেকে তারা ছদ্মবেশে কুকাপ নগরীর একদম মাঝখানে অবস্থান নেয়। এইবার তারা অবস্থান নেয় জিন কলোনির মাঝে, যে জিন কলোনির মাঝে আরও অসংখ্য জিন অবস্থান করছে, সেই সকল জিনদের সাথে তারা মিশে যায়। আর এইদিকে যে সকল দুষ্ট জিনগুলো তাদেরকে ধরার জন্য পাহাড়ের চূড়ায় ওঠার পর দেখে তারা কেউ নেই এখানে, সেই দুষ্ট জিনগুলো সেই গুহাতে এবং গুহার আশেপাশে খুব ভালোভাবে খোঁজাখুঁজি করে, কিন্তু তাদেরকে খুঁজে না পেয়ে তারা একটা পর্যায়ে হতাশ হয়ে আবারও পাহাড়ের নিচে নামে, আবারও রাজপ্রাসাদের উদ্দেশ্যে ফিরে যায়। আর এইদিকে কবিরাজ শাহজাহান এবং আরও 4টা জিন মিলে
বাকি জিনদের সাথে মিশে যায় এবং মিশে যেয়ে তাদেরকে বোঝায় যে আমরা কেন এখানে এসেছি। একটা পর্যায়ে আব্দুর রহিম জিনটি সমস্ত জিনকে ডেকে বলে, দেখো তোমরা যে অত্যাচারিত হচ্ছ, আমরা এসেছি তোমাদেরকে রক্ষা করার জন্য। যদি তোমরা আমাদেরকে সাহায্য করো তাহলে তোমাদের বিপদে আমরা দাঁড়াতে পারবো এবং তোমাদেরকে সাহায্য আমরাও করতে পারবো। তখন সেই রাজ্যের বাকি জিনগুলো তাদেরকে বলে, ঠিক আছে, আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তোমরা কিভাবে আমাদের রাজার পতন ঘটাবা? তখন আব্দুর রহিম জিনটি বলে, যা কাজ করার আমাদের হুজুর তিনিই করবে, আর তোমাদের এত টেনশনের কিছু নেই। কোনোভাবেই তারা যেন জানতে না পারে আমরা কোথায় লুকিয়ে আছি। তখন সেই সকল জিনগুলো তাদেরকে একটা আশ্রয় দেয়। পরের দিন তারা একটা খবর শুনতে পায়, যেটা শোনার জন্য কবিরাজ শাহজাহান এবং তার পালিত জিনগুলো মোটেও প্রস্তুত ছিল না। সেখানে অবস্থিত অনেকগুলো জিনের মাঝে একটা জিন সেই রাজপ্রাসাদ থেকে ঘুরে আসার পর তাদেরকে বলে, আপনারা তো বলেছিলেন আমাদের মহারাজ তিনি অসুস্থ, কিন্তু আমি তো খোঁজ নিয়ে আসলাম তিনি এখন সম্পূর্ণরূপে সুস্থ। তখন কবিরাজ শাহজাহান খুবই চিন্তিত হয়ে যায়। কবিরাজ শাহজাহান বলে, এটার জন্যই আমি চিন্তিত ছিলাম। তারা বুঝতে পেরেছে যে আমরাই এই কাজটা করেছি। তারা কোনো না কোনোভাবে আমার করা ব্ল্যাক ম্যাজিকটা কাটিয়ে দিয়েছে, আর যার কারণেই তাদের মহারাজ এখন সুস্থ। আমি জানি না এর পরবর্তীতে আমি কি করব। আমি আমার সম্পূর্ণ শক্তি দিয়ে এই ব্ল্যাক ম্যাজিকটা করেছিলাম। আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে কোনো কিছু একটা হয়ে যাবে, কিন্তু তোমাদের মূর্খতার কারণে সব প্ল্যান আমার ভেস্তে গেল। তখন আব্দুর রহিম জিনটি আবারও কবিরাজ শাহজাহানের কাছে মাপ চায় এবং বলে যে, হুজুর, আমাদের কি আর কোনো কিছু করার নেই? আপনার কাছে অনুরোধ, কিছু একটা করেন। যেভাবেই হোক আমাদেরকে সেই রাজ্য আক্রমণ করতেই হবে। সেখানে আমার ভাই ফয়সাল বন্দি অবস্থায় আছে, তাদেরকে যেভাবে হোক উদ্ধার করতেই হবে। তখন কবিরাজ শাহজাহান বলে, আমি আর কি করতে পারি? আমার যে এলেম ছিল তার সর্বোচ্চ ব্যবহার আমি করে ফেলেছি, তাতেও যখন কিছু হয়নি, এখন আর কি হবে? এখন যা করার তোমাদের কি করতে হবে। আর যদি কিছু না করতে পারি তাহলে আমাদের খালি হাতেই পৃথিবীতে ফিরে যেতে হবে। এছাড়া কোনো পথ আমি দেখছি না। এই কথা শোনার পর আব্দুর রহিম জিনটা কান্নায় ভেঙে পড়ে। আব্দুর রহিম জিন বারবার বলতে থাকে, আমার মূর্খতার জন্যই আজ এত বড় দুর্ঘটনার শিকার আমরা হলাম। সবকিছু ভালোই চলতেছিল, কেন যে আমি এই কাজটা করতে গেলাম? তখন আব্দুর রহিম জিনটি বলে, যেভাবে হোক হুজুর, আমি তাদেরকে উদ্ধার করবই। আমার কারণে যেহেতু এই অবস্থা হয়েছে, আমি যেভাবে হোক তাদের উদ্ধার করব। তখন কবিরাজ শাহজাহান বলে, তুমি কি করতে চাও? তখন আব্দুর রহিম জিন বলে, হুজুর, এখন আর এই সকল ত্রান্তিকতা দিয়ে কোনো কাজ হবে না। হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা সশরীরে যুদ্ধ করতে চাই। তখন কবিরাজ শাহজাহান বলে যে, তুমি কিভাবে সশরীরে যুদ্ধ করবা? তারা তো শত শত জিন, আর তোমরা কয়েকজন জিন, তোমরা কিভাবে তাদের সাথে পারবা? তখন আব্দুর রহিম বলে যে, বাকি কাজটা আমি করবো, আপনি শুধু অনুমতি দেন। তখন কবিরাজ শাহজাহান বলে, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, যে কোনো সহযোগিতা আমি তোমাকে করব, কিন্তু আমি জানি না এটা কোনো বুদ্ধিমানের কাজ কিনা। সশরীরে যুদ্ধ নামা, তোমরা কি তাদের সাথে পারবা কিনা? তখন আব্দুর রহিম বলে যে, ঠিক আছে হুজুর, আপনি শুধু দোয়া করবেন। এই বলে বাকি যে জিনগুলো ছিল সবাইকে একত্রিত করে আব্দুর রহিম যেটি বলে, দেখো, আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, আজকে যদি আমরা এখন হেরে যাই তাহলে সারাটা জীবন তোমাদেরকে বন্দি গোলাম হয়ে কাটাতে হবে এই রাজ্যে। তোমরা কি চাও সারাটা জীবন এই রাজার অধীনে বন্দি গোলাম হয়ে কাটাবে? তখন কিছু জিন বলে, না, আমরা এই বন্দি গোলাম হয়ে কাটাতে চাই না। কি করতে হবে তুমি বলো? তখন আব্দুর রহিম জিন তাদেরকে বলে যে, আমরা যুদ্ধ করব, যেভাবে হোক সেই রাজাকে পরাজিত করে আমাদের ভাইদেরকে উদ্ধার করব, যারা কিনা কারাগারে বন্দী আছে, আর এই রাজাকে আমরা উত্তম শিক্ষা দিব। তোমরা কি চাও? তখন সেই রাজ্যে কিছু মুরব্বী টাইপের জিন ছিল, তারা বলে যে, তোমরা কি তাদের সাথে পারবা? তোমরা তার সাথে তো যুদ্ধে পারবা না, তার অনেক সেনা সদস্য। তখন কবিরাজ শাহজাহান বলে, সহজ না, কথাটা ঠিক না, তোমাদের এই যুদ্ধে আমিও সাহায্য করতে চাই, আর এই জন্য আমার একটা চিন্তা আছে। তোমরা যদি সবাই একত্রিত হতে পারো তাহলে আমাকে জানিও, তারপরেই বাকি জিনিসটা আমি তোমাদেরকে বলবো। তারপর আব্দুর রহিমের কথা মতো বাকি যে জিনগুলো ছিল এর 3 ভাগের 2 ভাগই রাজি হয়ে যায় যুদ্ধ করার জন্য। বাকি যে 1 ভাগ জিন ছিল তারা রাজি ছিল না, কেননা তারা রিস্ক নিতে চাচ্ছিল না। কিন্তু একটা পর্যায়ে তারাও রাজি হয়ে যায়। তারা বলে, যেহেতু অধিকাংশ জিনই যুদ্ধ করতে প্রস্তুত, তাহলে আমরা প্রস্তুত। অর্থাৎ সেই জিন কলোনির মাঝে যে সকল জিন ছিল সবাই রাজি হয়ে যায় যুদ্ধ করার জন্য। বন্ধুরা, এই যুদ্ধকে নেতৃত্ব দিচ্ছেন আব্দুর রহিম জিন, তিনি এই যুদ্ধের সেনাপতি। কাজেই বাকি জিনদেরকে তিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন যে কিভাবে যুদ্ধ করতে হবে, এবং বাকি প্ল্যানগুলো তাদের মাঝে শেয়ার করে। এর মাঝে ওই যে পাহারাদার কিছু জিন ছিল তারা আসে এবং খোঁজাখুঁজি করার চেষ্টা করে। তো বন্ধুরা, বেশ 7 থেকে 8 দিন সময় নিয়ে আব্দুর রহিম জিনটি তাদেরকে খুব ভালোভাবে ট্রেনিং করায়। ট্রেনিং করানোর শেষে তারা 50 জন জিন মিলে একটা বাহিনী গঠন করে, অর্থাৎ তারা 50 জন টপ 50 জনকে সিলেক্ট করে
এই 50 জনই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর বাকি যে জিনগুলো আছে তারা যুদ্ধের ময়দান থেকে বাইরে অবস্থান করবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। যেদিন যুদ্ধ হবে তার আগের রাত্রে সবাই আবার একত্রিত হয়ে কবিরাজ শাহজাহানের কাছে অনুমতি চায়। কবিরাজ শাহজাহানের কাছে বলে যে হুজুর, আপনি আমাদেরকে অনুমতি দিলে আগামীকাল সকালবেলায় আমরা সেই রাজ্যকে আক্রমণ করব এবং আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ। তখন কবিরাজ শাহজাহান বলে, অবশ্যই তোমরা জয়লাভ করবা, আর তোমাদেরকে আমি কিছু জিনিস শিখিয়ে দিই যেটা তোমাদের উপকারে আসবে। তখন কবিরাজ শাহজাহান এক মুঠো বালি আব্দুর রহিম জিনের হাতে দেয়, বলে এই যে বালিটা, এটা কোনো সাধারণ বালি না। এই বালি নিয়ে যুদ্ধ যখন শুরু হবে তখন শত্রুপক্ষকে কেন্দ্র করে একদম এই বালিটা ছিটিয়ে দিবা। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বালিগুলো বহুগুণে রূপান্তরিত হবে। প্রতিটা বালিকণা সেই সকল দুষ্ট জিনদের চোখের মধ্যে প্রবেশ করবে এবং তারপরেই তোমরা তাদেরকে আক্রমণ করবা। যদি তোমরা এই কাজটা সঠিকভাবে করতে পারো তাহলে তোমাদের জয় সুনিশ্চিত এবং তোমরা যেভাবে হোক সেখান থেকে সবাই জীবিত ফিরতে পারবা এবং আমাদের যে মহৎ উদ্দেশ্য সেটা তোমরা সম্পূর্ণ করতে পারবা। তো সেই দিন রাত্রে সবার সাথে সলা পরামর্শ করে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে আগামীকাল সকালবেলা সে রাজ্যকে আক্রমণ করবে। পরের দিন সকালবেলা তারা প্রস্তুতি নেয় যুদ্ধে যাওয়ার জন্য এবং কবিরাজ শাহজাহান যেভাবে দিক নির্দেশনা দিয়েছিল সেভাবেই শপথ গ্রহণ করে। একটা পর্যায়ে যুদ্ধে যাওয়ার জন্য তারা রওনা শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর তাদের মাঝে কিছু জিন বলা বলি করতেছিল, আমরা মাত্র 50 জন আর আমাদের মহারাজের অনেক সেনা সদস্য, আমরা কি তাদের সাথে যুদ্ধ করে পারবো? মাত্র কয়েকদিন ট্রেনিং নিয়ে আমরা কি তাদের সাথে যুদ্ধ পারবো? তো পিছন থেকে এই শব্দগুলো আব্দুর রহিম জিনের কানে ভেসে আসছিল। তো আব্দুর রহিম জিনটা খুবই অস্বস্তিতে ভোগে এবং তিনি তখন তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে যায়। তারপর তিনি তার সেনা সদস্যদেরকে লক্ষ্য করে কিছু কথা বলেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখো, আমরা একটা মহৎ কাজের জন্য যাচ্ছি, আর কতকাল তোমরা গোলাম হয়ে এখানে কাটাবা? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো পৃথিবীতে থাকি আমার গরুর সাথে। সমস্যা তো তোমাদের। আমি চেয়েছি শুধুমাত্র তোমাদেরকে চিরতরে স্বাধীন করার জন্য। আমি তো সব কিছুই তোমাদের জন্যই করছি। আমি চাইলেই তো আমার কবিরাজ শাহজাহানের সাথে আমি পৃথিবীতে ফেরত যাইতে পারতাম, আমি তো যাই নাই। তাহলে কি তোমাদের উচিত না আমাকে সাহায্য করা? তোমরা তোমাদের মনোবল ঠিক রাখো, ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধে জয়লাভ করবই। তারপর তারা আবারও রাজপ্রাসাদের দিকে আগাতে থাকে। বন্ধুরা, আব্দুর রহিমের জিন সদস্যদের ভারী কোনো অস্ত্র ছিল না। সাধারণ মানের কিছু অস্ত্র, ভারী তরোয়াল ছিল, তাও হাতে গোনা কয়েকজনের হাতে, আর বাকি কয়েকজনের হাতে তো শুধুমাত্র লাঠি ছিল। এই নিয়েই তারা রাজপ্রাসাদের দিকে আগাচ্ছিল। কিন্তু তাদের ছিল বুক ভরা সাহস আর কঠোর মনোবল। যেভাবেই হোক এই যুদ্ধে তারা জিতবেই। তো বন্ধুরা, একটা সময় তারা রাজপ্রাসাদের সামনে উপস্থিত হয়। তারপর তারা দেখতে পারে সেই রাজপ্রাসাদকে কেন্দ্র করে অসংখ্য জিন সদস্যগুলো দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই রাজপ্রাসাদকে পাহারা দিচ্ছে। আর তারা ভালোভাবে অবগত আছে যে পৃথিবী থেকে একজন কবিরাজ তাদেরকে ক্ষতি করার জন্য তাদের রাজ্যে এসেছে, যার কারণেই সেই রাজ্যের জিন সদস্যগুলো আরো সতর্কতার সাথে অবস্থান করছিল যাতে কোনোভাবেই তাদের মহারাজের কোনো ক্ষতি না হয়। আপনারা ইতিপূর্বে অবগত আছেন সেই রাজপ্রাসাদের যিনি মহারাজ তিনি কিন্তু অসুস্থ ছিলেন। বর্তমানে তিনি সুস্থ এবং তিনি ভিতরে বিশ্রাম অবস্থায় আছেন। আব্দুর রহিমের জিন সদস্য মাত্র 50 জন, কিন্তু সেই জিন রাজ্যের মহারাজের জিন সদস্যগুলো ছিল প্রায় 500 জনের উপরে। মাত্র 50 জন জিন সদস্য 500 জন জিন সদস্যের সাথে যুদ্ধে লিপ্ত হবে। কতটা সাহস থাকলে তারা এই যুদ্ধে লিপ্ত হতে পারে? তো যাই হোক, আব্দুর রহিম জিনটি আবারও তাদেরকে বলে, তোমরা তোমাদের মনোবল হারাবা না। দেখো আমার হাতে কি, তোমরা কি দেখতে পাচ্ছ আমার হাতে কি? তখন অনেকে প্রশ্নের উত্তর দেয়, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা একটা বালি। তখন আব্দুর রহিম জিনটা বলে, এটা কিন্তু যেন তেন বালি না। গতকাল আমাদের কবিরাজ শাহজাহান এই বালিটা আমাকে দিয়েছিল এবং তিনি আমাকে বলেছিল এই বালিটা আমাদের শত্রু পক্ষের দিকে নিক্ষেপ করার জন্য। আর আমরা যখন নিক্ষেপ করব এই বালিটা কিন্তু দ্বিগুণ আকার হয়ে তাদের চোখের মধ্যে প্রবেশ করবে, আর এই সুযোগেই আমরা কিন্তু তাদেরকে আক্রমণ করব। তোমরা কি বুঝতে পারছো? তখন সবাই বলে, হ্যাঁ আমরা বুঝতে পারছি, আমরা প্রস্তুত, আপনি সামনে আগান। তারপর আব্দুর রহিম আস্তে আস্তে সামনের দিকে আগায়। এক পর্যায়ে তারা যখন ফেস টু ফেস অবস্থান করে তখন সেই রাজ্যের জিন সদস্যগুলো বুঝতে পারে তাদেরকে আক্রমণ করার জন্যই তাদেরই রাজ্যের কিছু জিন চলে এসেছে। তখন তারা একটা সাইরেন্স বাজিয়ে দেয়, যে সাইরেন্সের শব্দে আরো শত শত জিন রাজপ্রাসাদের ভিতর থেকে বাইরে চলে আসে এবং সতর্কতার সাথে অবস্থান নেয়। দুই পক্ষ যখন সামনের দিকে আগাচ্ছিল, কে আগে কত দ্রুত আঘাত করতে পারে সেটার প্রতি
প্রতিযোগিতা যখন চলতেছিল, ঠিক হাত 10 সামনে যেয়ে আব্দুর রহিম জিনটি হাতে থাকা এক মুঠো বালি সামনের দিকে বিসমিল্লাহ বলে ছিটিয়ে দেয়। তিনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন সেই বালিটি কয়েক গুণে রূপান্তরিত হয়ে প্রতিটা বালি সেই জিন সর্দারের প্রতিটা জিন সদস্যদের চোখে মুখে যে আশ্রে পড়ছে। তাদের কাছে মনে হচ্ছিল এ যেন বালির ঝড় বয়ে যাচ্ছে। যখন জিন সদস্যদের চোখের মধ্যে অবস্থান করে তখন তারা আর চোখে দেখতে পায় না। তখন তাদের হাতে যে সকল অস্ত্র ছিল সমস্ত অস্ত্রগুলো ফেলে দিয়ে চোখ চুলকাইতে শুরু করে, অর্থাৎ চোখ পরিষ্কার করতে শুরু করে। আর এই সুযোগে আব্দুর রহিম এবং আব্দুর রহিমের জিন সদস্যগুলো তাদেরকে একের পর এক আক্রমণ করে এবং পরাজিত করতে শুরু করে। এভাবে তাদের বেশ কিছু সৈন্য সেখানেই পরাজিত করে দেয়। তারপর খুব সহজেই তারা সেই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে। সেখানে তো তেমন কোনো জিন সদস্য ছিল না, হাতে গোনা কয়েকজন ছাড়া। তারা যখন 50 জন সেই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে তখন সেখানে 3 থেকে 4 জন পাহারাদার জিন ছিল, যারা কিনা তাদেরই রাজ্যের মহারাজকে পাহারা দিচ্ছিল রুমের বাইরে থেকে। যখন 50 জন জিন সদস্য রাজ্যের মধ্যে প্রবেশ করে সেই সকল 3-4 জন জিনগুলো তারা যেন পালানোর জন্য চেষ্টা করতেছিল, কিন্তু তারাও পালানোর সময় পায় নাই। তারাও বন্দী হয়ে যায় সেই আব্দুর রহিমের জিন সদস্যের হাতে। একটা পর্যায়ে আব্দুর রহিম সেই রাজ্যের মহারাজের কাছে পৌঁছায় এবং দেখে সেই মহারাজ শুয়ে আছে। সমস্ত অবস্থায় সেই মহারাজকে আক্রমণ করে এবং সেই মহারাজের 2 হাত বেঁধে দেয় এবং চোখ ভালোভাবে বেঁধে দেয়। তারপর তার সৈন্য সদস্যের হাতে তুলে দেয়, বলে দেয় যে একে আমি এখন মারবো না, একে নিয়ে যাব আমার কবিরাজের কাছে। আমার গুরু একে নিজ হাতে শাস্তি দিবে, আর তোমরা আমার সাথে আসো, আমাদেরকে শীঘ্রই কারাগারে যেতে হবে। সেখানে আমার ভাই ফয়সাল এবং তোমাদের রাজ্যে সেই অসহায় পরিটি বন্দী অবস্থায় আছে। আরও অসংখ্য জিন সদস্য আছে যারা কোনো অপরাধ করে নাই, কিন্তু তাদেরকে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে। তোমরা দ্রুত আমার সাথে আসো, তাদেরকে দ্রুত উদ্ধার করে নিয়ে যেতে হবে, তা না হলে আবার অন্য কোনো বিপদ হতে পারে। আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। সকল সদস্য নিয়ে সেই কারাগারের মধ্যে প্রবেশ করার পর দেখে প্রতিটা কারাগারের মধ্যে তালা ঝুলানো, এবং এই তালা কিন্তু যেন তেন তালা নয়। এই তালা এমন এক তালা, এই তালাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের প্রতিটা জায়গায় সাইরেন্স বেজে উঠবে, আর সাইরেন্স বেজে উঠলেই সেই রাজপ্রাসাদে থাকা প্রতিটা জিন সদস্য বুঝতে পারবে তাদের কারাগারের মধ্যে কেউ প্রবেশ করেছে এবং আটকে থাকা সদস্যদেরকে মুক্তি করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু সেই রাজ্যের মহারাজের যে সকল জিন সদস্যগুলো ছিল তারা তো সবাই পরাজিত, অনেকে পালিয়েছে, অনেকে আক্রান্ত হয়ে মাটিতেই পড়ে আছে। কাজেই সেই তালা স্পর্শ করার সঙ্গে সঙ্গে সাইরেন্স বেজে উঠলেও কেউ আর আসার দুঃসাহসিকতা দেখায় না। তখন তাদের কাছে কিছু পাথর ছিল, সেই পাথর দিয়ে অনেক কষ্টে তালাগুলো ভাঙে এবং তাদের স্বজাতি ভাইদেরকে উদ্ধার করে। তারা দেখতে পায় সেই পরীটি খুবই অসহায় অবস্থায় কারাগারের মধ্যে শুয়ে আছে। এতটাই অসহায়, তিনি হাঁটতে পারছেন না, তিনি উঠতে পারছেন না। দেখে বোঝাই যাচ্ছে প্রত্যেক দিন এই অসহায় পরীটির উপর মানসিক শারীরিক নির্যাতন চালানো হয়েছে। তখন আব্দুর রহিম জিন তার সেনা সদস্যদেরকে বলে, তোমরা খুব সাবধানে এই পরীটিকে ধরো, তুলে আমাদের সাথে নিয়ে যাবা, সে যেন কোনো কষ্ট না পায়। আর আরেকটা কারাগারে ছিল তারই স্বজাতি ভাই ফয়সাল। এই ফয়সালও কিন্তু আব্দুর রহিম জিনটের সাথে এই পরীটিকে উদ্ধার করার জন্য এসেছিল, কিন্তু আব্দুর রহিম জিন এখান থেকে পলায়ন করতে পারলেও ফয়সাল তাদের হাতে আটকে পড়ে। তো ফয়সালের অবস্থা খুবই খারাপ। ফয়সালকে এত পরিমাণ শারীরিক নির্যাতন করা হয়েছে যে ফয়সাল উঠে দাঁড়াতে পারতেছে না। ফয়সালকে যখন আব্দুর রহিম জিনটি দেখে তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করে। তিনি দেখতে পায় ফয়সালের অবস্থা খুবই খারাপ। এভাবে আর কয়েকদিন গেলে হয়তো ফয়সাল তাদের কাছ থেকে চিরতরেই হারিয়ে যেত। যাই হোক, ফয়সাল যে কারাগারে ছিল সেই কারাগারে তালাটা ভাঙে এবং ফয়সালকেও সেভাবে উদ্ধার করে। এছাড়া বাকি যে জিনগুলো বন্দী ছিল সকলকে উদ্ধার করে নিয়ে আব্দুর রহিম জিন খুব সযত্নে সতর্কতার সাথে সেই রাজপ্রাসাদ থেকে বের হয়ে যায় এবং তারা আস্তে আস্তে তাদের কলোনির উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা একটা পর্যায়ে তাদের নিজেদের কলোনিতে পৌঁছায়। পৌঁছানোর পর আব্দুর রহিম দেখতে পায় কবিরাজ শাহজাহান চোখ বন্ধ করে ধ্যান করছে। মূলত তারা যেন যুদ্ধ জয়লাভ করতে পারে এজন্যই কবিরাজ কিছু একটা করার চেষ্টা করতেছিল। তো তারা অনেক খুশিতে আত্মহারা হয়ে কবিরাজের কাছে যেয়ে বলে, হুজুর, আমরা ফিরে এসেছি। আমরা শুধু ফিরেই আসি নাই, আমাদের রাজ্যের দুষ্ট জিনকে ধরেও নিয়ে এসেছি। দেখুন, আপনি চোখ খুলুন, এই সেই মহারাজ যে কিনা আমাদের রাজ্যকে অশান্ত করে রেখেছিল, যে কিনা অসহায় পরীকে বন্দী করে রেখেছিল, যে কিনা আমার স্বজাতি ভাই ফয়সালকে মানসিক শারীরিক নির্যাতন করেছিল, যে কিনা অসংখ্য জিনকে বিনা কারণবশত আটকে রেখেছিল তার কারাগারে। আপনি চোখ খুলুন।
তারপর কবিরাজ শাহজাহান আস্তে আস্তে চোখ খোলে এবং তিনি দেখতে পায় সকলেই তার সামনে উপস্থিত। এটা দেখার পর তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। কবিরাজ শাহজাহানের চোখ দিয়ে অস্ত্র ঝরতে থাকে। কবিরাজ শাহজাহান আব্দুর রহিমকে জড়িয়ে ধরে, বলে, আমি জানতাম তুমি পারবে। তখন আব্দুর রহিম জিন বলে, হুজুর, আমি তো কিছুই করি নাই, সবই তো আপনিই করলেন। আপনি যদি ওই বালিটা না দিতেন তাহলে কি হতো আমরা জানতাম না। আমরা তো ছিলাম সবে মাত্র 50 জন জিন, কিন্তু তারা তো ছিল 500 জনের উপরে। আমরা এত মাত্র কম জিন, তাদের সাথে কি পারতাম? আমাদের হাতে তো কোনো ভারী তেমন কোনো অস্ত্র ছিল না। যদি আপনি না ওই বালিটা আমাদেরকে না দিতেন তাহলে তো আমাদের অবস্থা আরো খারাপ হইতো। এই যুদ্ধের সম্পূর্ণ ক্রেডিট আপনার। এই যুদ্ধে আপনি সশরীরে উপস্থিত না থাকলেও এই যুদ্ধের প্রধান সেনাপতি আপনি। তারপর কবিরাজ শাহজাহান আব্দুর রহিম জিনটিকে বলে, আমি তোমার প্রতি অত্যন্ত খুশি, আমি পৃথিবীতে ফিরে তোমাকে পুরস্কৃত করব। এরপর আব্দুর রহিম জিনটি বলে, হুজুর, দেখুন আমাদের রাজ্যের মহারাজকে, যে কিনা আসল কালপিট, একে কি করবেন আপনি করেন। তখন কবিরাজ শাহজাহান বলে, একে নিয়ে এসেছো, ভালো করেছো। একে আমি এমন পরিমাণ শাস্তি দেব যেটা সে কখনো কল্পনাও করতে পারে নাই। এই কথা শোনার পর সেই রাজ্যের মহারাজ ভয়ে কাঁপতেছিল। তো যাই হোক, কবিরাজ শাহজাহান বলে, একে আমি আমার সাথে পৃথিবীতে নিয়ে যাব। তারপরেই কবিরাজ শাহজাহান তার ব্যাগ থেকে একটা বোতল বের করে এবং বোতল বের করে মাটিতে রাখে। তারপর কিছু দোয়া কালাম পড়তে শুরু করে। একটা পর্যায়ে সেই জিনদের রাজা আস্তে আস্তে ছোট হয়ে যায়, এতটাই ছোট হয়ে যায় তাকে যেন হাত দিয়েই ধরা যাবে। তারপর সে একটা সময় ধোঁয়াকৃতির রূপ ধারণ করে এবং সেই ধোঁয়াটা সম্পূর্ণরূপে বোতলের মধ্যে প্রবেশ করে। তারপর আব্দুর রহিম জিনটা সেই বোতলের সিপিটা লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পর সেই বোতলটা হাতে নিয়ে বলে, এই জিন সারা জীবন বোতলের মধ্যেই বন্দি থাকবে আর আমি একে পৃথিবীতে নিয়ে যাব। তারপর তাকে 200 ফিট মাটির নিচে পুঁতে রাখবো। সারা জীবন এই বোতলের মধ্যেই তাকে থাকতে হবে। বন্ধুরা, যে পরীটিকে কেন্দ্র করে এত কিছু হয়ে গেল সেই পরীটা খুবই অসুস্থ। তাকে ধরে আছে কয়েকজন জিন সদস্য। এই পরীটির বাবা অসুস্থ থাকার কারণে তাকে কিন্তু যুদ্ধে নিয়ে যাওয়া হয়নি। তিনি একটা রুমের মধ্যে শুয়েছিলেন আর আল্লাহ আল্লাহ করতেছিলেন। তিনি জানেন না এই জিন সদস্যগুলো ফিরে এসেছে, যার কারণে তাকে ডাকা হয়। একটা সময় তিনি রুম থেকে বের হয়। বের হওয়ার পর তিনি যখন দেখতে পায় তার মেয়েকে, তখন সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে তার পরী মেয়েকে জড়িয়ে ধরে। সেই পরীটিও তার বাবার কণ্ঠ শুনে চোখটা খুলে দেয়। চোখটা খুলেই তার বাবাকে দেখতে পারে। পরীটিও তার বাবাকে জড়িয়ে ধরে। পরীটি কান্না করতে শুরু করে, তার বাবাটিও কান্না করতে শুরু করে। এ যেন বাবা মেয়ের এক মিলন। কতদিন পর মেয়েকে যেন জড়িয়ে ধরলো। তারপর সেই জিনটি কবিরাজের কাছে লুটিয়ে পড়লো, তার পা ধরে বলল, হুজুর, আপনি যদি না থাকতেন আমি আর কখনোই আমার মেয়েকে কাছে পেতাম না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি সারা জীবন আপনার কৃতদাস হয়ে কাটাতে চাই। আমাদেরকেও আপনার সাথে পৃথিবীতে নিয়ে যান। তখন কবিরাজ শাহজাহান বলে, আরে কি করছেন আপনি? আমি যেটা করেছি আমি আমার নিজ থেকে করেছি। আমি চাচ্ছিলাম আপনাদের রাজ্য এই দুষ্ট জিনের হাত থেকে রক্ষা পাক, এজন্যই আমি আপনাদের রাজ্যে এসেছি। তবে আমার মেইন উদ্দেশ্য ছিল আপনার মেয়েকেই উদ্ধার করা। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপর কবিরাজ শাহজাহান বলেন, আমাদেরকে বিদায় দেওয়ার ব্যবস্থা করেন। অনেকদিন হলো আপনাদের এই জগতে আমরা এসেছি, আমরা আবারও পৃথিবীতে ফেরত যেতে চাই। আপনাদের তো সমস্যার সমাধান হয়ে গেল। তখন সেই অসহায় পরীটির বাবা বলেন, হুজুর, আমাকেও আপনাদের সাথে নিয়ে চলেন। আমি এবং আমার মেয়ে আপনার সাথে যেতে চাই। আপনি এত ভালো একটা মানুষ, আপনার সাথে যদি আমি থাকতে পারি আমরা নিজেরা ভাগ্যবান মনে করব। তখন শাহজাহান হুজুর বলে, আপনি আমার সাথে তো যেতে পারবেন না। আমার পালিত জিন 4টা আছে, এই 4টা নিয়ে আমি সকল কাজ সম্পূর্ণ করি। আপনি যে কোথায় থাকবেন, আর আপনার একটা সুন্দরী মেয়ে আছে। আমি চাই না আপনাদের রাজ্য ছেড়ে আপনারা আমার সাথে থাকুন। আমি তো আমার পালিত 4টা জিনকে সবসময় বলি যে তোমরা তোমাদের রাজ্যে ফেরত যাও, আমার সাথেই বার কতদিন থাকবা। আমার কারণে তোমরা কেন স্বদেশ ত্যাগ করে থাকবা? তোমরা তোমাদের স্বদেশে ফিরে যাও। কিন্তু তারা আমাকে ছাড়া কিছুই বোঝে না, তাই তারা আমার সাথেই আছে। কিন্তু আপনি তো এখানকার বাসিন্দা, আপনি তো এখানেই থাকবেন, তাই না? সেই জিন কলোনিতে আরো যে সকল জিন ছিল সবারই আবদার, হুজুর, আপনি আমাদের এখানে একেবারে থেকে যান, আপনি আমাদের দেখভাল করেন। আমরা কিভাবে চলবো এটা আপনি নির্ধারণ করবেন। আপনি এখানে থেকে যান, আপনাকে আমরা রাজার হালতে রাখবো। রাজার হালতই না, আপনি আমাদের এখানের মহারাজ হিসাবেই থেকে যান, এই রাজ্য আপনি চালান। তখন কবিরাজ শাহজাহান বলে, আমি কিভাবে তোমাদের রাজ্য চালাবো? আমি তো জিন না, আমি মানুষ জাতি। আমি মানুষ জাতি হয়ে তোমাদের কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? আমার স্থান তো পৃথিবীতে, আমার স্থান তো এই কুকাপ নগরীতে নয়। আমি তো একজন মুসাফির। আমি এসেছিলাম তোমাদের
তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তোমাদের সমস্যা যেহেতু সমাধান হয়ে গিয়েছে, আমার উচিত তোমাদেরকে ছেড়ে আমাদের পৃথিবীতে চলে যাওয়া। কেননা আমাদের পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা কিনা আমার অপেক্ষায় আছে। আমি তাদেরকে উপকার করে থাকি। তোমাদের রাজ্যে তোমাদের মাঝে যে সকল দুষ্ট জিন ছিল যারা কিনা অন্যায়ভাবে তোমাদের সাথে অত্যাচার করত, ঠিক তেমনি তোমাদের কিছু স্বজাতি ভাই আছে যারা মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, অবিচার করে, আর আমি তাদেরকে সাহায্য করে থাকি। তাদেরকেও তো আমার দেখতে হবে, তাই না? তোমাদের এখানে থাকলে তো আমি এটা করতে পারবো না। কাজেই আমার চলে যাওয়াটা খুবই বাধ্যতামূলক। আমি জানি না আমার অপেক্ষায় কত মানুষ আছে, আমার বাড়িতে কত মানুষ এসে আমার খোঁজ খবর নিচ্ছে আমি বলতে পারবো না। তবে এটা আমি জানি অসংখ্য মানুষ এসে সবসময় আমার খোঁজ খবর নেয়। কেউ না কেউ রোগী, কেউ না কেউ রোগীর পরিবারের কোনো সদস্য আমার অপেক্ষায় আছে। আমাকে যেতে হবে। তোমরা আর কোনো আবদার আমাকে নিয়ে করিও না, আমি চলে যেতে চাই। তখন সেই কলোনির মাঝে অনেক জিনগুলোই বলে, হুজুর, তাহলে আমাদের রাজ্যের মহারাজা কে হবে, বা আমরাই কাকে সর্দার হিসেবে মানব? আপনি একটা সিদ্ধান্ত দিয়ে যান। তখন কবিরাজ শাহজাহান বলে, আমি তোমাদেরকে একটা সিদ্ধান্ত দিতে পারি, সেটা কি তোমরা মানবা? যদি মানো তাহলে আমি এই মুহূর্তে তোমাদেরকে একজন তোমাদের নেতা বানিয়ে যেতে চাই, তোমাদের সর্দার বানিয়ে যেতে চাই, যে কিনা তোমাদের দেখভাল করতে পারবে। তখন বাকি জিনগুলো বলে, হুজুর, আপনার সমস্ত কথাই আমরা মানব। আপনি একজন যোগ্য ব্যক্তিকে আমাদের নেতা হিসাবে বানিয়ে যান। তখন কবিরাজ শাহজাহান বলে, আজকে আমার এইখানে আসার পিছনে সবচেয়ে বড় অবদান কার জানো তোমরা? তখন কেউ কোনো কথা বলতেছিল না। অনেকে আব্দুর রহিম জিনের দিকে তাকায়, কেননা আব্দুর রহিম জিনটা খুবই শক্তিশালী। তিনি তো যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং তার কারণেই যুদ্ধ সংগঠিত হয়েছে। কাজেই অনেকেই ভাবতেছিলেন কবিরাজ শাহজাহান হয়তোবা আব্দুর রহিম জিনটিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলতেছেন, যার কারণেই অনেক জিনগুলো আব্দুর রহিমের দিকে তাকাচ্ছিলেন বারবার। তখন কবিরাজ শাহজাহান বলেন, তোমরা যাকে ভাবছো সে না, ও তো আমার সঙ্গী, ও তো তোমাদের এখানে মহারাজ হতে পারবে না। আমি যার কথা বলছি সে হলো এই সুন্দরী পরীটির বাবা, যে কিনা আমার পাশেই দাঁড়িয়ে আছে। ইনি যদি আমাদের পৃথিবীতে না যাইতো, ওনার মেয়ের কথা না বলতো, তোমাদের সমস্যার কথা না বলতো, তাহলে তো আমি জানতেই পারতাম না তোমাদের কুকাপ নগরীতে এত বড় অন্যায় অবিচার হচ্ছে। তাহলে তো আমি কখনো আসতেই পারতাম না। কাজেই আমার মতামত যদি তোমরা নাও, তাহলে আমি বলবো সকল কিছু বিবেচনা করে আমি এই জিনটাকেই তোমাদেরকে সিলেক্ট করে দিলাম। একমাত্র রাজা হওয়ার যোগ্যতা ওনারই আছে। আমি যতটুকু জানি ওনার মনটা অনেক ভালো। তোমরা চাইলে ওনাকে রাজা হিসেবে মানতে পারো, তোমাদেরকে অনেক শান্তিতে রাখবে। এই কথা শোনার পর পরীটির বাবা হাত জোর করে অনুরোধ করেন, বলেন, হুজুর, আমাকে এত বড় দায়িত্ব দিবেন না। এই এত বড় রাজ্যের দায়িত্ব আমি নিতে চাই না। আমি সাধারণ একটা জিন, আমি সাধারণভাবেই থাকতে চাই। আমি শুধুমাত্র আমার মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে চাই। আমি এত বড় দায়িত্ব নিয়ে কিভাবে সামলাবো? একটা দায়িত্ব নিলে হবে না, সেই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। তখন কবিরাজ শাহজাহান বলে, আমি যে সিদ্ধান্তটা জানিয়েছি সেটা অনেক ভেবেচিন্তে জানিয়েছি। এখন বাকি জিনরা যারা আছে তোমরা কি বলো, আমাকে সেটা জানাও। তখন সবাই হাত উঁচু করে জানায়, হুজুর, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্তে আমরাও একমত, আমরাও তাকে মেনে নিয়েছি। তিনি যদি চাই তাহলে আজ থেকে তিনি আমাদের নতুন সর্দার, তার কথা মতোই আমরা চলবো। তারপর কবিরাজ শাহজাহান পরীটির বাবাকে বলে, আজকে থেকে তুমি এই কুকাপ নগরীর রাজা, নতুন সর্দার। তুমি আশা করি সবাইকে খুব সুন্দরভাবে দেখে শুনে রাখবা। আমি তোমাকে এই দায়িত্ব দিয়ে গেলাম, এই দায়িত্ব তোমার পালন করতে হবে। তুমি কি পারবা? তখন পরীটির বাবা বলে, হুজুর, যেহেতু আপনি আমার উপর বিশ্বাস রাখছেন, আমি যেহেতু এটার যোগ্য বলে আপনি বিবেচনা করছেন, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার আমানত রক্ষা করার জন্য। আমার কাছে যদি কখনো মনে হয় এটা আমি পারছি না পালন করতে, তাহলে আমি সঙ্গে সঙ্গে এই দায়িত্ব ছেড়ে দিব। তখন কবিরাজ শাহজাহান বলেন, সাব্বাস, এই কনফিডেন্স তোমার কাছ থেকে আমি আশা করছিলাম। আমি জানি তুমি পারবা, তোমাকে পারতেই হবে। তারপর সকল জিনগুলো নতুন রাজার নামে জয়ের ধ্বনি দেয়। যাই হোক, কবিরাজ শাহজাহান তখন বলে, আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তোমাদের যদি সবকিছু ঠিকঠাক হয়ে থাকে আর কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদেরকে এখন বিদায় দাও, আমরা পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্তুত। তারপর সকল জিনগুলো কবিরাজ শাহজাহানের কাছে এসে করজোড়ে মিনতি করে যে, হুজুর, আপনি মাসে অন্তত একবার আমাদের রাজ্যে প্রবেশ করবেন, আমাদের রাজ্যে আসবেন। আমরা আপনাকে আমাদের রাজ্যে পাইলে আমরা অনেক খুশি হব।
অন্তত মাসে একবার আমাদেরকে দেখার জন্য আসবেন। আর যদি না আসেন তাহলে আমরা সবাই মিলে আপনাকে দেখার জন্য আপনার বাড়িতে চলে যাব। তখন কবিরাজ শাহজাহান বলে, অবশ্যই, তোমরা যখন খুশি আমার কাছে চলে আসতে পারো। তারপর কবিরাজ শাহজাহানের 4টা যে পালিত জিন ছিল কোথা থেকে যেন বিছানা চাদরের মতো একটা কালো কাপড় নিয়ে আসে। তারপর সেটা মাটিতে বিছিয়ে দেয়। মাটিতে বিছিয়ে দেওয়ার পর কবিরাজ শাহজাহান সেটার মাঝখানে যেয়ে বসে এবং চোখ দুটো বন্ধ করে নেয়। 4টা জিন 4 কোণা ধরে উঠতে শুরু করে। 2 ঘন্টার পথ অতিক্রম করে কবিরাজ শাহজাহানের বাড়িতে আসে। তখন কবিরাজ শাহজাহানকে বলে, হুজুর, আপনি চোখ খুলুন, আমরা আপনার বাড়িতে চলে এসেছি। কবিরাজ চোখ খুলে দেখে চারিদিকে অন্ধকার। তখন কবিরাজ বুঝতে পারে আমরা হয়তোবা রাত্রেবেলা চলে এসেছি, সেইখানে দিন হলেও আমাদের এইখানে হয়তো রাত। তারপর কবিরাজ সেখানে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর তার যে পালিত 4টা জিন ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, তোমরা এই কয়েকদিন অনেক পরিশ্রম করছো, অনেক টেনশন করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন সবাই বিশ্রামে যাও, যে যেখানে থাকতা সেখানে যাও, যে বিশ্রাম করো। আপাতত 2-3 দিন তোমাদেরকে আমি কোনো কাজের জন্য ডাকবো না। তোমরা আনন্দ করো, ফুর্তি করো আর বিশ্রাম নাও। সবাই অনেক খুশি হয়ে যায়। 2-3 দিন তারা ছুটি পেয়ে গেল, নিজের মতো সময় কাটাবে, ঘুরবে ফিরবে, আনন্দ করবে। হুজুর তাদেরকে ডাকবে না কাজের জন্য, তারাও অনেক খুশি। তারপর তারা হুজুরকে সালাম দিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর কবিরাজ শাহজাহান তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তালা খুলে রুমে প্রবেশ করে। প্রিয় বন্ধুরা, এই ছিল জিনের দুনিয়া সিজন 1। কবিরাজ শাহজাহানের পরবর্তী ঘটনা শুনতে চাইলে অবশ্যই জিনের দুনিয়া সিজন 2 রেখে কমেন্ট করবেন। তাহলে আমি খুব শীঘ্রই জিনের দুনিয়া সিজন 2 নিয়ে আপনাদের সামনে হাজির হব। ঘটনাটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এত সময় থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।